উফ, একদম কোমর থেকে হাতটা সরান তো। গায়ে পড়ার স্বভাব কি মজ্জায় ঢুকে গেছে? হাত সরালে তো আপনি এখন বাসের ফ্লোরে শুয়ে গড়াগড়ি খেতেন। আর বিশ্বাস করুন, আপনার কোমরের চেয়ে আমার হাতের জোর অনেক বেশি। এখন কৃতজ্ঞতা দেখাবেন নাকি উল্টো ঝাড়ি দেবেন? অসভ্য, একদম অভদ্র একটা। সাহায্য করার নাম করে সুযোগ নিচ্ছেন। আপনি জানেন আমি কে? কে আপনি? বাসের হ্যান্ডেল স্পেশালিস্ট? সুযোগ আমি নেইনি আপু। সুযোগটা নিউটন সাহেব আর এই বাসের ব্রেক কষার টাইমিং করে দিয়েছে। এখন চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নইলে আবার ব্রেক কষলে কিন্তু এবার আমি কোলবালিশ বানিয়ে ফেলবো। আপনার সাহস তো কম না। মুখ সামলে কথা বলুন, নইলে এক চট দিয়ে আপনার 32টা দাঁত বাসের উইন্ডশিল্ড থেকে বাইরে পাঠিয়ে দেব। বাপরে, এত সুন্দর মুখে এত বিষ! ভয় পাবো নাকি আপনার চর খাওয়ার জন্য গালটা বাড়িয়ে দেব? ডিসিশন নিতে পারছি না তো। ঢাকার এই তপ্ত দুপুরে সদরঘাট টু মিরপুর রোডের শিকড় পরিবহনের ভেতরে তখন রীতিমতো এক ছোটোখাটো অগ্নিকাণ্ড শুরু হয়ে গেছে। আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, সেমিস্টার শেষ করে বাড়িতে ফিরছে। আর ইয়ানা স্মার্ট সুন্দরী এবং চরম মাত্রার জেদি এক নারী, যে কিনা আকাশের বড় বোন তিশার জানের জিগার বান্ধবী। কিন্তু তারা দুজনের কেউই কাউকে চিনে না। বাসের ইঞ্জিন আর মানুষের গাদাগাদি ভিড়ের মাঝে এই দুজনের কথার তুবড়ি ছুটছে। বাসের কন্ডাক্টর কাশেম ভাড়া নিতে এসে আকাশকে ইয়ানার কোমর জড়িয়ে ধরে থাকতে দেখে চোখ কপালে তুলল। ও মামা, এইটা বাস পার্ক না, হাতটা একটু আলগা করেন, মাইন্ড সে তো খারাপ ভাবতেছে। আরে ভাই, আপনিও কি ওনার মতো ভুল বুঝছেন? আপু তো উল্টে পড়ে যাচ্ছিল, আমি জাস্ট সেফটি বেল্টের মতো ওনাকে সেভ করলাম। এখন কি মানুষ বিপদে পড়লে সাহায্যও করবে না? কন্ডাক্টর ভাই, এই ছেলেটা একটা আস্ত পকেটমার আর ইফটিজার। এর নামে কেস দেওয়া উচিত। বাসের পেছন থেকে এক মুরব্বী যাত্রী ধমক দিয়ে বললেন, কি রে ছোকরা, মেরে গায়ে হাত দাও ওভাবে কেন? নামিয়ে দাও বলছি। আকাশ এক সেকেন্ডে মুখটা একদম ভোলা ভালা বাচ্চার মতো করে ফেল। বাসের ভিড় একটু কমতে পাশের সিটের একজন যাত্রী নেমে গেল। ইয়ানা গটগট করতে করতে গিয়ে জানালার পাশের খালি সিটটাতে বসলো। আকাশ তখন এক মুহূর্ত দেরি না করে ইয়ানা ঠিক পাশের সিটটা দখল করে ফেলল। সিট তো সারা বাসে আরও আছে, আমার পাশেই কেন বসতে হবে? কারণ আপনার পাশে বসলে এসি লাগে না, আপনার রাগেই চারপাশটা ঠান্ডা হয়ে যায়। আর তাছাড়া জানালার হাওয়া আমার খুব পছন্দ। আকাশ পকেট থেকে বড় বড় হেডফোন বের করে কানে লাগিয়ে নিল। ইয়ানা তখন হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করছে আর বিড়বিড় করে আকাশকে গালি দিচ্ছে। হঠাৎ আকাশ হেডফোনে গান শুনতে শুনতে আকাশ বাতাস কাঁপিয়ে জোরে জোরে গাইতে শুরু করলো। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। এই যে, গান থামান। আপনার এই ফাটল ধরা ড্রামের মতো গলার গান শুনে আমার কানের পর্দা ফেটে যাচ্ছে। আকাশ হেডফোন এক কান থেকে সরিয়ে বলে, কিছু বললেন? ও রোমান্টিক গান শুনতে চাচ্ছেন? ঠিক আছে, পরেরটা আপনার জন্য। আকাশ আবার গাওয়া শুরু করলো। বিড়ি জ্বালাইলে, ওরে বিড়ি জ্বালাইলে। ইয়ানা আকাশের দিকে ব্যাগ উঁচিয়ে বলে, গান থামান বলছি। এটা পাবলিক বাস, আপনার বাপের ড্রয়িং রুম না। বাপের ড্রয়িং রুমে আমি গান গাই না আপু, নাচ করি। বাসে শুধু গানটাই চালাই। গান হলো মনের খোরাক, ডিস্টার্ব করবেন না তো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর বাস থামার সময় হলো। বাস স্ট্যান্ডে থামার পর দুজনে এক ঝটকে নেমে পড়ল। সামনের একটা খালি রিকশা দাঁড়িয়েছিল। ইয়ানা দৌড়ে গিয়ে রিকশার হ্যান্ডেল ধরল আর ঠিক একই সময়ে আকাশ অন্য পাশের হ্যান্ডেলটা চেপে ধরল। এই যে ম্যাডাম, আমি আগে ধরেছি, ছাড়ুন। একদম মিথ্যা বলবেন না। আমি আগে হাত বাড়িয়েছি। জুনিয়ররা সবসময় লাইনের শেষে থাকে, এটা ভুলে যাবেন না। আপনারা আগে ডিসিশন লন কে যাইবেন, আমি কিন্তু গেলাম। ইয়ানা ও আকাশ একসাথে চিৎকার করে, এই না না মামা, দাঁড়ান। ঠিক আছে, আপনি কোথায় যাবেন শুনি? আমি যাব রায়বাড়ি। আপনার শোনার দরকার নেই। কি বললেন? রায়বাড়ি?
মানে তিশা আপুদের বাড়ি? আমিও তো সেখানেই যাচ্ছি। ইয়ানা অবাক হয়ে আকাশের পা থেকে মাথা পর্যন্ত দেখল। আপনি তিশার বাড়িতে যাবেন মানে? আপনি কি ওখানকার নতুন মালি নাকি তিশার ড্রাইভার? আকাশ দাঁতে দাঁত চেপে বলল, আমি তিশার আপন ছোট ভাই আকাশ, ঢাকা থেকে ফিরছি। আর তিশা আপু নিশ্চয়ই আপনার সেই বান্ধবী যাকে আমার মা অলক্ষী বলে চেনে। ইউ ইডিয়েট! ও মামারা, তোমরা উঠবা নাকি উঠবা না? ইয়ানার আকাশ রিকশায় উঠে বসে। রিকশা চলছে গ্রামের মেঠো পথ দিয়ে। ইয়ানার আকাশ রিকশার দুই কোণা এমনভাবেই বসেছে যেন মাঝখানে কোনো অদৃশ্য দেওয়াল তোলা। শোন আকাশ, তুই তিশার ভাই বলে বেঁচে গেলি, না হলে তোকে রিক্সা থেকে লাথি দিয়ে ফেলে দিতাম। আর শোন, বড়দের সম্মান করতে শিখিস। বাসে যা করেছিস ওটা যদি তিশাকে বলে দেই, তোর কপালে ঝাড়ুর বাড়ি আছে। আরে আপু, আপনি তো দেখি কথা দিয়ে জ্যান্ত মানুষকে জবাই করে দেন। আমার হাত আপনার কোমরে ছিল বলে বেঁচে গিয়েছেন, না হলে এখন ব্যান্ডেজ বেঁধে তিশা আপুর সামনে যেতে হতো। আর আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, তিশা আপু আমার হাতের পুতুল। পুতুল না ছাই, তুই একটা আস্ত বাদর। তিশা তোকে নিয়ে সবসময় কমপ্লেন করে, কিন্তু তুই যে সেই ছোট ভাই তা তো জানতাম না। কমপ্লেন তো করবেই, আমি তো ওনার দামি লিপস্টিক দিয়ে ক্রিকেট বলের রং করি। রিকশা এসে রায়বাড়ির বিশাল গেটের সামনে থামলো। বাড়ির ভেতর থেকে সানাইয়ের শব্দ আর হইচই শোনা যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে ছিল তিশা আর তার আরেক বান্ধবী জুলি। আকাশ আর ইয়ানাকে একসাথে রিকশা থেকে নামতে দেখে তিশার চোখ তো কপালে। আপু, এই তেরা আর ঝগড়াটে মেয়েটা আমাদের বাড়িতে কেন? একে বিদায় করো। তিশা, এই অসভ্য ছেলেটা কি সত্যিই তোর ভাই? একে তো চিড়িয়াখানায় রাখা উচিত ছিল। বাসে আমার কোমরে হাত দিছে, সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। থাম তোরা। আকাশ, তুই ইনার সাথে ঝগড়া করতে করতে আসলি? ও আমার কলিজার বন্ধু আর আজ থেকে এই বাড়ির স্পেশাল গেস্ট। আর ইনায়া, ও হলো আমার সেই পাগলা ভাই আকাশ। কিন্তু বুঝলাম না তোরা একসাথে কি করে। জলি ফিস ফিস করে ইয়ানাকে বলে, ইনায়া, তিশার ভাই তো হেভি হ্যান্ডসাম রে, একদম হিরো। ঝগড়া করে লাভ নেই, পটানোর চেষ্টা কর। ইয়ানা জুলিকে কোনোই দিয়ে গুঁতো মেরে বলে, চুপ কর জুলি, হিরো না ছাই, একটা আস্ত মাফিয়া আর ইফটিজার। আকাশ ইয়ানার দিকে তাকিয়ে তার পকেট থেকে সেই হেডফোনটা বের করে আবার কানে লাগালো। বুড়ি আপু, খেলা তো কেবল শুরু। এই বাড়িতে থাকতে হলে এখন আমার গান শুনেই দিন কাটাতে হবে। কোমরের ব্যথাটা কমেছে তো? বাড়ির ভেতর থেকে তখন আকাশের মা রাহেলা বেগম আর পপি ফুপি, পাড়ার গসিপ কুইন, বেরিয়ে এলেন। পপি ফুপি ইয়ানাকে দেখে চশমার উপর দিয়ে একটা টিপ্পনি কাটলেন। ওমা, তিশার বান্ধবী তো দেখি মাশাআল্লাহ। তা আকাশ, তুই এই মেয়েটার সাথেই রিক্সা করে আসলি? গ্রামের মানুষ তো খারাপ কথা বলবে রে বাবা। ফুপি, খারাপ কথা বলার আগে আমি কানে হেডফোন গুঁজে দেব। আর এই মেয়েটার সাথে আমার কোনো সিন নাই। এ হলো একটা দজ্জাল সিনিয়র। ইয়ানা আকাশের দিকে অগ্নি দৃষ্টি হানে। তিশা, আমি ভেতরে যাচ্ছি, তোর ভাইকে সামলে রাখিস, নইলে কোনো একদিন একে আমি ভাতের সাথে চিবিয়ে খেয়ে ফেলবো। ইয়ানা গটগট করে ভেতরে ঢুকে গেল। আর আকাশ তার টলি টেনে বাঁকা হেসে মনে মনে বলল, বোনের সিনিয়র বান্ধবী যখন নিজের বাড়িতেই বন্দি, তখন দিনগুলো বেশ ইন্টারেস্টিং কাটবে। ইয়ানা উপরে উঠে ড্রেসিং টেবিলের সামনে সাজছিল। তখনই আকাশ দৌড়ে এসে ইয়ানাকে ধাক্কা মেরে বলে, সুইটি আপু, ড্রেসিং টেবিলটা কি আপনার বাপের সম্পত্তি? একটু সরুন তো। বড় বোন তিশার এঙ্গেজমেন্ট বলে কথা। আমার হ্যান্ডসাম হওয়াটা জাতীয় স্বার্থে জরুরি। বাপের সম্পত্তি না হলেও এখন আমার দখলে। আর শোন আকাশ, বড়দের ওপর মেজাজ দেখাস না। তোর এই বানরের মতো চুলে জেল মাখলে তোকে চিড়িয়াখানার পলাতক আসামি ছাড়ার কিছুই মনে হচ্ছে না। চিড়িয়াখানার আসামি? আপনি তো আয়নায় নিজের মুখ দেখেননি। যা মেকআপ ঘষছেন তাতে আপনার বয়সের ভাঁজ ঢাকতে গিয়ে তো সিভিল ইঞ্জিনিয়ার লাগবে। একটু সাইড দিন, আমার চুলে স্পাইক করতে হবে। স্পাইক করবি না ছাই করবি, মেকআপ আমি করি না। মেকআপ আমি করি বা না করি, তোর মতো পিচ্ছি জুনিয়রদের দিয়ে আমি ঘর মোছাবো। মনে রাখিস তিশা, তোর এই বাদর ভাইটাকে আমার সামনে থেকে সরা,
নইলে আমি আজ মেকআপ বক্স দিয়ে ওর মাথা ফাটাবো। রায়বাড়ির অন্তর্মহলে এখন যেন রণক্ষেত্রে সাইরেন বাজছে। তিশার এঙ্গেজমেন্ট উপলক্ষে বাড়ি ভর্তি মানুষ। ইয়ানা আকাশের বাবার পরম বন্ধু আজমল সাহেবের একমাত্র মেয়ে। ইয়ানার মানে আর বাবা ব্যবসায়িক কাজে বাইরে থাকায় মেয়েকে নিজের বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছেন, যাতে সে একটু আনন্দ পায় এবং তার বিয়ের ব্যাপারেও কথা তোলা যায়। কিন্তু আকাশের জন্য ইয়ানা মানেই এক অলক্ষী বড় বোন। ড্রেসিং টেবিলের আয়না নিয়ে দুজনের এই টানাটানি দেখে তিশার বান্ধবী জুলিয়ার ছোট বোন সারা আড়ালে মুখ টিপে হাসছে। আকাশের মেজাজ আজ সপ্তমে, কারণ ইয়ানা তাকেই পাত্তাই দিচ্ছে না। তিশা অন্য ঘর থেকে চিৎকার করে, আকাশ, ইনাকে একদম চালাবি না। আজ ওর মেকআপ নিয়ে একদম কথা বলবি না। ও এমনিতেই অনেক কষ্ট করে সেজেছে। আকাশ আয়নার সামনে নিজের শার্টের কলার ঠিক করতে করতে বলে, কষ্ট করে সেজেছে নাকি আমাদের সাজা দিচ্ছে সেটাই বুঝছি না আপু। এই দজ্জাল ইনায়া যদি মেকআপ করে পরি সেজে বসে থাকে, তবে আমাদের হবু দুলাভাই তো বিয়ের আগে এঙ্গেজমেন্ট থেকেই পালাবে। ইয়ানা আকাশের হাতের জেলটা কেড়ে নিয়ে বলে, বেশি কথা বলিস না তো, তুই বরং নিচে গিয়ে কাশেমকে সাহায্য কর। বড়দের মাঝে থাকার কোনো প্রয়োজন নেই তোর, যা এখান থেকে। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই রায়বাড়ি ঝলমলে আলোকসজ্জায় এক মায়াবী রূপ নিল। গেট থেকে ড্রয়িং রুম পর্যন্ত সবখানে রজনীগন্ধার সুবাস। মেহমানরা আসতে শুরু করেছে। আকাশের বাবা চৌধুরী সাহেব গম্ভীর মেজাজে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন, আর মা রাহিলা বেগম তদারকি করছেন খাবারের। ঠিক এই সময় ড্রয়িং রুমের কোণে চশমা মুছতে মুছতে প্রবেশ করলেন পাড়ার গসিপ কুইন পপি ফপি। তার সাথে এসেছে আকাশের বন্ধু আবরার এবং বাড়ির বিশ্বস্ত ছোট ভাই কাশেম। এঙ্গেজমেন্টের আনুষ্ঠানিকতা শুরু হবার পালা। তিশাকে লাল বেনারসিতে সাজিয়ে মাঝখানে সোফাতে বসানো হয়েছে। তার পাশে ইয়ানা লাল কারুকাজ করা শাড়িতে দাঁড়িয়ে যেন পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠেছে। তার লম্বা চুলে জড়ানো বেলি ফুলের মালা আর কানে ঝোলানো বড় ঝুমকা, সব মিলিয়ে ইয়ানাকে আজ আসলেও ভীষণ মায়াবী লাগছে। আকাশ দরজার আড়ালে দাঁড়িয়ে অপলক চেয়ে রইল কিছুক্ষণ, কিন্তু যেই ইয়ানা তার দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি দিল, অমনি আকাশের জেদ চড়ে গেল। আপনার আকাশের কানের কাছে ফিসফিস করে বলে, মাম্মা, ইনায়া আব্বুকে তো আজ কড়া মাল লাগছে। তুই কি শিওর ঝগড়াই করবি নাকি একটু লাইনে আসবি? কড়া মাল না ছাই, এখন দেখবি আমি এই মালকে কিভাবে পাবলিকলি রোস্ট করি। কাশেম, ওই স্পিকারটা তিশাপুর সোফার নিচে ঠিকঠাক লাগিয়েছিস তো? জি মামা, রিমোট কন্ট্রোল আপনার পকেটে। তিশার হবু বর শাফিন আর তার পরিবার যখন আংটি নিয়ে এগিয়ে এলো, তখন পুরো ঘরে পিনপতন নীরবতা। শাফিন তিশার দিকে তাকিয়ে হাসছে। ঠিক এই সময় চৌধুরী সাহেব আর শাফিনের বাবা একে অপরের হাত জড়িয়ে ধরলেন। আমার তিশা আজ অন্যের ঘরে যাওয়ার প্রথম ধাপে পা রেখেছে। আপনারা আংটি পরানো শুরু করুন। শাফিন যখন তিশার আঙ্গুলে আংটিটা পরাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ইয়ানা তিশার ঠিক পেছনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসছিল। আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে একটি নির্দিষ্ট বাটন টিপে দিল। মুহূর্তের মধ্যে তিশার সোফা নিচ থেকে এক বিকট আর কুৎসিত শব্দ, সজোরে বায়ু নিঃসরণ এর আওয়াজ বের হলো। শান্ত ঘরটিতে সেই আওয়াজ যেন মেঘের গর্জনের মতো প্রতিধ্বনিত হলো। সবাই হকচকিয়ে গেল। তিশার আঙ্গুল কাঁপতে লাগলো, যেহেতু ইয়ানা ঠিক তিশার পেছনে ঝুঁকে দাঁড়িয়েছিল। আবার সন্দেহ আর ঘৃণা ভরা দৃষ্টি সরাসরি গিয়ে পড়ল ইয়ানার উপর। ওমা, তিশার বান্ধবী তো দেখতেই ফিনফিনে সুন্দরী, কিন্তু আদব কাদা তো দেখছি সুবিধার না। ডাল পেঁয়াজও কি একটু বেশিই খাওয়া হয়েছে? পুরো ঘরে এক দমচাপা হাসি রোল উঠল। শাপিনের বাড়ির মহিলারা একে অপরের কানে ফিসফিস করতে লাগলো। ইয়ানার মুখটা মুহূর্তের মধ্যে টমেটোর মতো লাল হয়ে গেল। লজ্জার অপমানে তার চোখ ফেটে জল আসতে চাইল। সে দ্রুত ডাইনিং রুমের দিক থেকে চলে গেল। আকাশ তখন আবরারের সাথে পেছনের সারিতে দাঁড়িয়ে হাসতে হাসতে প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল। ইয়ানা আকাশের দিকে এক পলক তাকিয়ে তেড়ে এলো। আকাশ, আমি জানি এটা তোর কাজ, তুই একটা জঘন্য মানুষ। কি হলো ইনায়া আপু, সবাই তালি বাজাচ্ছিল, আমি না হয় একটু অন্যভাবে সেলিব্রেট করলাম। আপনার প্রেস্টিজটা কি একটু হাওয়া হয়ে গেল? অনুষ্ঠান থেমে থাকেনি। তিশার শাপিন আংটি বদল করলো।
চারদিকে হাততালির শব্দ, সবাই মিষ্টিমুখ করছে, কিন্তু ইয়ানা তখন ড্রয়িং রুমের এক কোণে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে চলেছে। পপি ফুপি তখন হঠাৎ ইয়ানার হাত ধরে চৌধুরী সাহেবের সামনে নিয়ে এলেন। তিনি যা বললেন, হঠাৎ করে ইয়ানা হাঁ হয়ে গেল। চৌধুরী ভাই, ইয়ানার জন্য কিন্তু জিসানই সেরা। আজকের এই ঘটনার পর তো অন্য কেউ ওকে ঘরে নিতে চাইবে না। জিসান কিন্তু বেশ উদার মনের ছেলে। আকাশ মাঝখান থেকে ফোড়ন কেটে বলে, হ্যাঁ ফুপি, জিশান ভাই এতই উদার যে তার উদারতায় পাড়ার মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। ইনায়া আপুর পাশে জিশানকে তো পচা বেগুনের পাশে মরা মূলা মনে হবে। আকাশ, তোর বেয়াদবি একদম সহ্যের বাইরে চলে যাচ্ছে। ইনায়া আজমল সাহেবের মেয়ে, ও আমাদের মেহমান, তুই এখনই ওর কাছে ক্ষমা চা। আকাশের মেজাজ এবার বিগড়ে গেল। নিজের বাবার মুখে ইয়ানার পক্ষ নিয়ে কথা শোনাটা তার এগোতে লাগলো। সে ক্ষমা না চেয়ে কটকট করে নিচে খাবারের দিকে চলে গেল। ইয়ানা চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বলে, চাচু থাক, ওর ক্ষমা লাগবে না। আমি বুঝে নিয়েছি এই বাড়িতে আমার জায়গা কোথায়। আর ফুফি, বিয়ের কথা এখন থাক, সময় হোক। তাতে আমার কি, তোমরা তোমাদেরটাই দেখো। খাবারের টেবিলে তখন 12 থেকে 13 জনের হই হুল্লোড়। বিরিয়ানির সুবাস আর সালাদের গন্ধে মোমো করছে চারপাশ। ইয়ানা আর তিশা একসাথে খেতে বসেছিল। জুলি আর সারা তাদের পরিবেশন করছিল। আকাশ ঠিক ইয়ানার উল্টো পাশে সিটে গিয়ে বসলো। সে ইচ্ছে করে ইয়ানাকে রাগানোর জন্য বড় একটা লেবুর টুকরো চিপে ইয়ানার চোখের দিকে ছিটিয়ে দিল। আমার চোখে আকাশ, তুই একটা আস্ত জানোয়ার। ইয়ানা চোখ চেপে ধরে টেবিলের থেকে উঠে দাঁড়ালো। তিশা আর জুলি আকাশকে বকা দিতে শুরু করলো। পপি ফুপি তখনও হাড় চিবুচ্ছেন আর জিসানের ছবি বের করে চৌধুরী সাহেবকে দেখাচ্ছেন। আকাশ, আজ অন্তত শান্তি দিদি। ইনায়া, তুই ওর কথা ধরিস না তো। চল চোখ ধুয়ে দিই। আরে আপু, চোখ ধোয়ার কি আছে? বড়দের তো চোখে সবসময় আগুন থাকে, লেবুর রসে তো সেই আগুন নিভে যাওয়ার কথা। ইয়ানা আর কোনো কথা না বলে রাগে কচকচ করতে করতে তিশার রুমের দিকে চলে গেল। এঙ্গেজমেন্টের আনন্দটা আকাশের এই দুষ্টামি আর অশান্তির ভিড়ে একদম ফিকে হয়ে গেল। আকাশ নিজের মনে বিরিয়ানি খেতে খেতে ভাবল, ইয়ানার এই রাগী মুখটাই তো আসলে আসল বিনোদন। সে ইয়ানার পেছন পেছন গেল, দেখলো ইয়ানা রাগ করে বসে আছে। এঙ্গেজমেন্টের পরের দিনের সকালটা রায়বাড়িতে শুরু হয়েছে বেশ তপ্তভাবে। কাল রাতের অপমানের শোধ নিতেই ইয়ানা আজ ভোর ভোর উঠেই আকাশের চায়ের কাপে 3 চামচ লবণ আর 1 চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিয়েছে। আকাশ সেই চা মুখে দিতে এখন বেসিনিকে কুলি করছে। ইয়ানা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে হাসছে। তার চোখে এক পৈশাচিক আনন্দ। বাড়ির মেহমানরা তখনও ঘুমে। আকাশের বন্ধু আবরার আর চামচা কাশেম কেবল ড্রয়িং রুমে আড্ডা দিতে বসেছে। কিরে জুনিয়র, বাসে তো খুব তেজ দেখিয়েছিলি, এখন নোনা জল খেয়ে মুখটা ওরকম পাতিলেবুর মতো হয়ে গেল কেন? বেশি স্বাদ লাগছে? থু থু, ইনায়া আপু, আপনি কি চা বানিয়েছেন নাকি সমুদ্রের পানি ফুটিয়ে এনেছেন? তিতা আর লবণে আমার জিহ্বা তো এখন অবশ হয়ে গেছে। আপনি কি আমাকে বিষ খাইয়ে মারার প্ল্যান করছেন? বিষ দিলে তো তুই মরেই যেতিস। বেঁচে আছিস তার মানে এটা তোর পাপের শাস্তি। কালকের ওই অভদ্রতার পর ভেবেছিলে পার পেয়ে যাবে? মেকআপ নিয়ে কথা বলা, সবার সামনে ওসব আওয়াজ বাজানো, সব সুদে আসলে ফেরত দিব। ও, তার মানে বড়দের মনটাও ছোট হয়। আমি তো ভেবেছিলাম আপনি ক্ষমা করে দেবেন। ঠিক আছে, চা তো খাওয়ালেন, এবার আমার হাতের স্পেশাল খেলাটা দেখার জন্য রেডি হন। আজ আপনাকে আমি সার্কাস দেখাবো। কিরে আকাশ, সকাল সকাল তোর মুখটা ওরকম তিতা করলার মতো কেন? আকাশ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলে, তিতা না মামা, এটা হলো ইনায়া স্পেশাল নোনা চা। উনি মনে করেছেন আমাকে লবণ খাইয়ে জব্দ করবেন। কাশেম, ইনায়া আপু কি বাথরুমে ঢুকেছে? জি মামা, মাত্রই ঢুকলেন, মনে হয় গোসলে গেছেন। পারফেক্ট, এবার বাঘিনীকে খাঁচায় বন্দি করার সময় এসেছে। আকাশ পা টিপে টিপে ইয়ানার রুমের সাথে লাগানো বাথরুমের দরজার কাছে গেল। ইয়ানা তখন নিশ্চিন্ত মনে সাও ছেড়ে গান গাইছে। আকাশ বাইরে থেকে একটা শক্ত কাঠের চেলা আর একটা হাতুড়ি দিয়ে বাথরুমের দরজার হুকটা এমনভাবে জ্যাম করে দিল যে ভেতর থেকে হাজার চেষ্টা করলেও ওটা খোলা যাবে না।
জ্যাম করার পর আকাশ বাথরুমের ভেন্টিলেটরের নিচে একটা লাউড স্পিকার রাখলো। আকাশ লাউড স্পিকারের ভলিউম বাড়িয়ে দিয়ে বলে, ইনায়া আপু, শ্যাম্পু বেশি ঘষবেন না, মাথা ঠান্ডা রাখুন। আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আপনি বরং বাথরুমে বসে সমাজসেবা নিয়ে চিন্তা করুন। ইয়ানা ভেতর থেকে চিৎকার করে, আকাশ, এই আকাশ, দরজা খুলছিস না কেন? এই আকাশ, দরজা তো জ্যাম হয়ে গেছে। আকাশ, বদমাইশি করিস না, খোল বলছি। মামা কাশেম, গানটা প্লে করো তো। সাথে সাথে ভেন্টিলেটরের নিচে রাখা স্পিকারটা বিকট শব্দে গান বাজতে শুরু করলো, পিঞ্জিরায় পোষা পাখিরে। ইয়ানা ভেতর থেকে দরজায় ধূপধাপ লাথি মারছে আর চেঁচাচ্ছে, কিন্তু গানের আওয়াজে তার চিৎকার কারো কানে পৌঁছাচ্ছে না। পপি ফুপি তখন ড্রয়িং রুমে বসে চৌধুরী সাহেবের সাথে কথা বলছিলেন। তিনিও গানের আওয়াজ শুনে অবাক। ওমা, তিশার বাপ, তোমার ছেলেকে সাত সকালে গানের বাউল হয়ে গেল নাকি? এত আওয়াজ কিসে? আকাশ, গান কমা বলছি। ইনায়া কোথায়? ঠিক এই সময় গেটে এক জমকালো এন্ট্রি হলো। সাদা শার্ট আর চশমা পরা এক লোক, হাতে এক বিশাল মিষ্টির প্যাকেট আর এক তোড়া গোলাপ ফুল নিয়ে হাজির। এই সেই জিসান, যার কথা পপি ফুপি বারবার বলেছিলেন। জিসান এসে খুব স্মার্টলি পপি ফুপি আর চৌধুরী সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম, আমি জিশান। পপি ফুপি বলেছিলেন ইনায়া এখানে আছে, তাই ভাবলাম দেখা করে যাই। আকাশের জিসানকে দেখা মাত্রই মেজাজ বিকে গেল। ওরে আমার হবু দুলাভাই, জিশান ভাই, আপনার এই মিষ্টির প্যাকেট দেখে তো মনে হচ্ছে আপনি বিরিয়ানি চুরি করে এনেছেন। তা ইনায়া আপুর সাথে দেখা করবেন? উনি তো এখন নির্জনে আছেন। নির্জনে মানে? কোথায় উনি? আকাশ ইশারায় কাশিমকে কিছু একটা বলল। কাশিম দ্রুত গিয়ে বাগানের ড্রেন থেকে একটা বড়সড় মরা তেলাপোকা আর জ্যান্ত একটা টিকটিকি কৌটায় ভরে আনলো। জিসান তখন ড্রয়িং রুমের সোফায় বসে ইয়ানার জন্য অপেক্ষা করছিল। আকাশ পেছন থেকে গিয়ে খুব কায়দা করে টিকটিকিটা জিসানের শার্টের কলারের ভেতর ছেড়ে দিল। জিশান ভাই, আপনার পিঠে মনে হয় একটা মাছি বসেছে, আমি একটু ঝেড়ে দেই? আরে না না, থাক, আমি ঠিক। ওরে বাপরে, এ কি সুড়সুড়ি দিচ্ছে কেন? ও মাই গড, পিঠের ভেতর কিছু একটা নড়ছে। জিসান হঠাৎ পাগল হয়ে সোফা থেকে লাফিয়ে উঠল। সে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে শার্টের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে লাফালাফি আর নাচ শুরু করলো। তার চশমাটা ছিটকে পড়ল পপি ফুপির কোলের ওপর। ওরে মা গো, বাঁচাও, কামড়াচ্ছে, ভেতরে সাপ নাকি এটা, বাঁচাও। ওমা, জিশান বাবাজির কি মেয়েকে রোগ উঠলো নাকি? ও তিশার বাপ, ধরো ধরো। আকাশ হাসি চেপে গম্ভীর মুখে বলে, ফুপি, মৃগিনা, জিশান ভাই মনে হয় খুশিতে ড্যান্স দিচ্ছেন। ইনায়া আপু দেখলে তো এখনই ফিদা হয়ে যেতেন। জিসান তখন হাহাকার করতে করতে শার্ট খুলে ফেলল। তখন দেখা গেল তার পিঠে একটা টিকটিকি লেজ নাড়ছে। লজ্জার অপমানে জিসান আর এক মুহূর্ত দাঁড়ালো না। মিষ্টি প্যাকেট ফেলে দিয়ে সে এক দৌড়ে গেট দিয়ে বেরিয়ে গেল। আকাশ তখন আবিরের সাথে তালি বাজিয়ে হাসছে। হাসাহাসি থামিয়ে আকাশ এবার ইয়ানার রুমের দিকে গেল। আধা ঘন্টা পর সে দরজার জ্যামটা খুলে দিল। ইয়ানা ভেজা চুলে তোয়ালে জড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তার চোখে মুখে রাগ একদম আগ্নেয়গিরি হয়ে আছে। ইয়ানা আকাশের দিকে তেড়ে গিয়ে তার শার্টের কলার ধরল। আকাশ, তুই কি মানুষ নাকি জানোয়ার? বাথরুমে আটকে গান বাজাচ্ছিস? আমি যদি এখন অসুস্থ হয়ে পড়তাম? আকাশ ইয়ানাকে এক ঝটকায় দেওয়ালের সাথে চেপে ধরল। অসুস্থ হওয়ার কি আছে? সিনিয়রদের একটু নির্জনে চিন্তা করার সুযোগ করে দিলাম। আর শুনুন, আপনার ওই রত্ন জিশান ভাই তো আপনার ড্যান্স দেখে পালিয়ে গেছেন। লোনা চা খাওয়ানোর সাহস তো বেশ বেড়েছে আপনার। ইয়ানা আকাশের হাতের বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করে। তুই কেন আমার সম্বন্ধটা নষ্ট করেছিস? তোর সমস্যা কি? আকাশ ইয়ানার চোখের খুব কাছে গিয়ে বাঁকা হাসলো। সমস্যা হলো, এই রায়বাড়ি আমার এলাকা, আর আমার এলাকায় থাকতে হলে ইনায়া আপুকে শুধু আমার জ্বালাতনই সহ্য করতে হবে। কোনো জিশান ফিশান এখানে টিকবে না। অসভ্য, তুই একটা আস্ত গুন্ডা। গুন্ডা বলেই তো বাসের সেই কোমর ধরাটা এখনো মনে আছে আপনার? এখন যান, চুল শুকান গে, নইলে ঠান্ডা লেগে মরলে পপি ফুপি আবার আমাকে দায়ী করবে। আকাশ ইয়ানাকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ইয়ানা দেয়ালের ওপর হাত চাপড়ে রাগে গজগজ করতে লাগলো।
তার মনে হচ্ছে আকাশ কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু মনের এক কোণে জিসানকে তাড়ানোর দৃশ্যটা মনে করে একটু হাসিও পাচ্ছে। তিশার জুলি দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। তিশা, তোর ভাই তো দেখি মাফিয়ার ডন হয়ে গেছে। জিশানকে যেভাবে দৌড়ানি দিল, তাতে মনে হয় জিশান আর এই গ্রামেও ফিরবে না। ভাইটা আমার একদম তেরা, কিন্তু ইনার সাথে ওর এই ঝগড়াটা এখন রায়বাড়ির নিত্যদিনের বিনোদন হয়ে দাঁড়িয়েছে। ড্রয়িং রুমে তখন পপি পুপি পচা মুখ করে বসে আছেন। জিসান পালিয়ে যাওয়ার তার ঘটকালির ব্যবসাটা আজ লাটে উঠল। আকাশ ইশারায় আবরারকে বলল, মামা এখন বিরিয়ানি অর্ডার করো। ইনায়া আপুর মেজাজ ঠান্ডা করতে আজ বিরিয়ানি লাগবে। পরের দিন রায়বাড়ির অন্তর্মহলে সকালটা শুরু হয়েছে যেন এক অদৃশ্য পারমাণবিক বিস্ফোরণ দিয়ে। আকাশ পা টিপে টিপে ইয়ানার রুমের সাথে লাগানো বাথরুমের দরজার কাছে গেল। ইয়ানা তখন নিশ্চিন্ত মনে শাওয়ার ছেড়ে গান গাইছে। আকাশ বাইরে থেকে একটা শক্ত কাঠের চেলা দিয়ে বাথরুমের দরজার হুকটা এমনভাবে জ্যাম করে দিল যে ভেতর থেকে হাজার চেষ্টা করলেও ওটা খোলা যাবে না। জ্যাম করার পর আকাশ বাথরুমের ভেন্টিলেটরের নিচে আজকেও আবার একটা লাউড স্পিকার রেখে ভলিউম বাড়িয়ে গান ছেড়ে দিল পিঞ্জিরার পোষা পাখিরে। আধা ঘন্টা পর আকাশ দরজা খুলে দিয়ে ইয়ানার রাগী চেহারা দেখে বাঁকা হাসলো। ইয়ানা বেজে চুলের আগে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। আজকে আবারও? বেশ করেছি, হা হা হা। তবে রে। ইয়ানা আকাশকে সারা বাড়ি দৌড়াতে থাকলো। বিকেলের শেষ আলো নিভে আসতে চারপাশ কালো করে ঝড় এলো। ধুলে অন্ধকারের মতো চারপাশ আচ্ছন্ন। তিশার জুলি নিচে মেহমানদের নাস্তা বানাতে ব্যস্ত। ইয়ানা হঠাৎ মনে করলো তার দামি একটা জর্জেট শাড়ি ছাদে শুকোতে দেওয়া আছে। সে এক দৌড়ে ছাদে গেল। ঠিক সেই মুহূর্তেই ঝোড়ো বাতাস তার শাড়িটা দড়ি থেকে উড়ে সরাসরি ইয়ানার মুখে আর শরীরে জড়িয়ে গেল। ইয়ানা দৃষ্টি হারিয়ে টাল সামলাতে না পেরে পিচ্ছিল মেঝেতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই আড়াল থেকে আকাশ এসে তাকে পাজাকোলা করে ধরে ফেল। আকাশ আসলে এসেছিল ইয়ানাকে ভয় দেখাতে, কিন্তু পরিস্থিতি উল্টে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো সাথে সাথেই। বৃষ্টির ঝাপটায় দুজনেই সেকেন্ডের মধ্যে ভিজে একাকার। ইয়ানার চোখের কাজল ধুয়ে যাচ্ছে আর আকাশের শার্ট তার শরীরের সাথে লেপ্টে আছে। আকাশের চোখের তীক্ষ্ণতা আর খুব কাছে তপ্ত নিঃশ্বাস দেখে ইয়ানা প্রথমবারের মতো একদম স্তব্ধ হয়ে গেল। তার হাতগুলো আকাশের কাঁধ শক্ত করে ধরে রেখেছে। আকাশ ইয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, বাসের কোমর ধরাটা তো ছোটখাটো ধাক্কা ছিল ইনায়া। এই বৃষ্টির রাতে তোমাকে এভাবে ধরলে কিন্তু আমিই হারাবো। শাড়িটা সরাও মুখ থেকে, নইলে তো জানতেই পারবে না কে তোমাকে বাঁচালো। ইয়ানা শাড়ি সরিয়ে আকাশের চোখের দিকে তাকালো। বৃষ্টির শব্দে চারপাশ নিঝুম, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইয়ানার বুক কাঁপছে, কিন্তু সে কিছু বলতে পারল না। আকাশে সেই পৈশাচিক অথচ তীব্র দৃষ্টিতে যেন কোনো জাদু ছিল। কয়েক মুহূর্তের এই অনিচ্ছাকৃত রোমাঞ্চ যেন রায়বাড়ির ছাদকে স্তব্ধ করে দিল। এরপর আকাশ হঠাৎ তাকে ছেড়ে দিল। ইয়ানা মেঝেতে পড়ে চেঁচাতে লাগলো, ও মাগো, কি ব্যথা! অসভ্য তোর একটা, এইভাবে ফেললি কেন? রাতে ডিনার টেবিল, 12 থেকে 13 জনের বিশাল বাহিনী। চৌধুরী সাহেব মাঝখানে গম্ভীর মুখে বসে আছেন। টেবিলে বিরিয়ানি আর রোস্টের সুবাস। আর আবরার আর কাশেম আকাশের ঠিক পাশে বসে ইশারা করছে। আকাশ ছাদের ঘটনার পর কেমন জানি একটু অন্যমনস্ক ছিল, কিন্তু ইয়ানাকে রাগানোর সুযোগ সে ছাড়বে না। আবরার আকাশের কানের কাছে ফিসফিস করে, ইনায়া আপু তোর দিকে বারবার তাকাচ্ছে, নিচে পা দিয়ে একটু খোঁচা দে না, ঝগড়াটা আবার শুরু হোক। আকাশ মাথা নাড়িয়ে ধীরে ধীরে টেবিলের নিচে পা বাড়িয়ে দিল। সে ভেবেছিল ইয়ানার পায়ের পাতা খুঁজে পাবে, কিন্তু অন্ধকারে আর উত্তেজনায় আকাশের পা গিয়ে লাগলো সোজা পপি পপির পায়ে। আকাশ বেশ জোরে সোরে একটা খোঁচা দিল। পপি পপি হঠাৎ প্লেট ফেলে চিৎকার করে লাফিয়ে উঠলেন, ও মা গো, তিশার বাপ রক্ষা করো গো, তোমার ছেলে তো দেখি টেবিলে বসে সবার সামনে আমার পা টিপছে, অসভ্য ছেলে কোথাকার। পুরো ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা, তারপরে হাসি রোল পড়ল। চৌধুরী সাহেব রাগে আকাশকে এক ধমক দিলেন, আকাশ, তোর বেয়াদবি একদম সহ্যের বাইরে চলে যাচ্ছে। পপি ফুপির কাছে মাপ চা। ফুপি, আমি আসলে একটা মশা মারতে গিয়েছিলাম। ইয়ানা টেবিলের ওপাশ থেকে মুখ টিপে হাসছে। সে টেবিলে নিচ দিয়ে আকাশ পায়ে এক প্রচণ্ড চিমটি কাটল। আকাশ যন্ত্রণায় কুকড়ে গেল, কিন্তু আওয়াজ করতে পারল না।
তিশা আর জুলি নিজেদের রুমে বসে এসব ঘটনা পর্যবেক্ষণ করছিল। তারা শিওর যে আকাশ আর ইয়ানার মধ্যে কিছু একটা চলছে। তারা ঠিক করলো আকাশকে দিয়ে ইয়ানার ঘরে কোনো চিরকুট বা ফোনে রোমান্টিক গান সেট করাবে। তারা ভাবলো এটাই ভালোবাসার প্রথম ধাপ। কিন্তু রাত গভীর হলে যখন জুলি আর তিশা আড়াল থেকে আকাশ আর ইয়ানার কথা শোনার চেষ্টা করলো, তখন দেখা গেল এক ভিন্ন চিত্র। আকাশ তার ঘরে আবরারের সাথে বসে হাসাহাসি করছে। মামা, ছাদের উপর ওই দজ্জালটাকে যে ভয়টা দেখিয়েছি না, আজও সারা রাত ঘুমাতে পারবে না। আমি তো জাস্ট ওকে জব্দ করার জন্য ওরকম নাটক করেছি। ওর মতো সিনিয়রের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। এদিকে ইয়ানা তার ঘরে সারাকে বলছে, আরে আকাশ তো একটা পিচ্চি বাঁদর, ছাতে ওটা ছিল স্রেফ দুর্ঘটনা। ওর এই দাপট দেখলে আমার শুধু হাসি পায়। ওর প্রেমে পড়া তো দূরের কথা, ওর হাসি দেখলেই আমার পিত্তি জ্বলে যায়। বন্ধুরা আর বাড়ির বড়রা তখন বিয়ের সানাই শোনার স্বপ্নে বিভোর। আকাশ আর ইয়ানা তখন একে অপরকে কিভাবে কাল আরও বেশি জ্বালানো যায় সেই প্ল্যান করতে করতে ঘুমিয়ে পড়ল। দুজনের হৃদয়ে কোনো আগ্রহ নেই, আছে শুধু একটা ঝগড়া আর জেদ। ধুর, ওরা তো কেউ কাউকে দেখতেই পারে না, আমরা আরও কি ভাবলাম। সেই তো, হাই কপাল। পরের দিন রায়বাড়িতে আজ তিশার গায়ে হলুদ। সকাল থেকেই কাঁচা হলুদ আর গাঁদা ফুলের সুবাসে বাড়ি মম করছে। দোতলা বারান্দা থেকে নিচতলা পর্যন্ত হলুদ কাপড়ে সাজানো হয়েছে। কিন্তু এই উৎসবের মাঝেও আকাশ আর ইয়ানার মধ্যকার তৃতীয় বিশ্বযুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। আকাশ মেহমান সামলানোর ফাঁকে ফাঁকে সুযোগ খুঁজছে কিভাবে ইয়ানাকে একটু চালানো যায়। ইয়ানা তার ঘরে একা আয়নার সামনে দাঁড়িয়ে হলুদ রঙের একটা দামি জামদানি শাড়ি পরার আপ্রাণ চেষ্টা করছে সে। কুচিগুলো কিছুতেই ঠিক হচ্ছে না। ইয়ানার কপালে বিরক্তির ঘাম। ঠিক সেই মুহূর্তে দরজাটা হুট করে খুলে গেল। কোনো নক না করেই ভেতরে ঢুকে পড়ল আকাশ। ইয়ানা চমকে উঠে শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিল, বলে, আকাশ, তুই তুই ভেতরে আসলি কেন? আর এই বাড়িতে কি দরজা নক করার নিয়ম নেই? আকাশ হাতে একটা পারফিউমের বোতল নিয়ে বাঁকা হেসে বলে, নিয়ম তো আপনার জন্য আপু, আমার জন্য তো এই বাড়িটাই রাজত্ব। তা শাড়িটা তো দেখি আপনাকে পেঁচিয়ে ধরেছে, নাকি আপনি শাড়িকে পেঁচিয়েছেন? কুচিগুলো তো একদম তালগোল পাকিয়ে আছে। তোর জ্ঞান দিতে হবে না। তুই এখন এখান থেকে যাবি নাকি আমি চিৎকার দিব? আকাশ ধীরে ধীরে ইয়ানার দিকে এগিয়ে গিয়ে বলে, চিৎকার দিলে পপি ফুপি এসে দেখবে জুনিয়র ভাই তার সিনিয়র আপুকে শাড়ি পরাতে সাহায্য করছে। খারাপ তো হবে না দৃশ্যটা, তাই না? আকাশ ইয়ানার খুব কাছে গিয়ে দাঁড়ালো। ইয়ানার নিঃশ্বাস আটকে আসছে। আকাশ হঠাৎ নিচু হয়ে ইয়ানার হাতের শাড়ি কুচিগুলো নিজ শক্ত হাতে ধরে ফেলল। আকাশ, কি করছিস? চুপচাপ দাঁড়ান, বড়দের বুদ্ধি কম থাকলে ছোটদেরই কাজ করে দিতে হয়। আকাশ খুব নিপুণভাবে শাড়ি কুচিগুলো সেট করে দিল। ইয়ানার পেটের কাছে আকাশের আঙ্গুলের হালকা স্পর্শ লাগতে সে শিউরে উঠল। আয়নায় দুজনের প্রতিচ্ছবি, আকাশের দীর্ঘদেহী কাঠামো আর ইয়ানার মায়াবী রূপ। কয়েক সেকেন্ডের জন্য ঘরের পরিবেশ একদম থমকে গেল। আকাশ কুচিগুলো ইয়ানার কোমরে গুজে দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, শাড়ি তো পরিয়ে দিলাম বড়ি আপু, কিন্তু আজ হলুদের অনুষ্ঠানে কোনো অঘটন ঘটালে এবার কিন্তু বাথরুম নয়, সোজা ছাদের চিলেকোঠায় বন্দি করব। আকাশ ঘর থেকে গট গট করে বেরিয়ে গেল। ইয়ানা আয়নার দিকে তাকিয়ে রইল। তার বুকটা তখনও টিপটিপ করছে। আকাশের এই রূপটা সে আগে কখনো দেখেনি। বাড়ির লনে হলুদের বিশাল স্টেজ সাজানো হয়েছে। তিশা আর শাফিন মাঝখানে বসে আছে। মেহমানরা হলুদ মাখিয়ে দিচ্ছে। আকাশ আর তার বন্ধু আবরারের সাথে এক কোণে দাঁড়িয়ে আড্ডা মারছিল। মাম্মা, ইনায়া আপু তো এখনো নিচে আসেনি। জিসানকে তো তাড়িয়ে দিলি, এখন আপু যদি তোর উপর রাগ করে অন্য কারোর সাথে হাসাহাসি করে? করুক না, আমার কি? আমি কি ওনার বডিগার্ড নাকি? ঠিক তখনই ইয়ানা সিঁড়ি দিয়ে নেমে এলো। হলুদ জামদানি হাতে, কাছের চুড়ি, কপালে একটা ছোট্ট কালো টিপ আর চুলে গাঁদা ফুলের মালা। সিঁড়ি দিয়ে নামার সময় ইয়ানাকে দেখে পুরো আসর যেন স্তব্ধ হয়ে গেল। আকাশ গ্লাসের শরবতে চুমুক দিতে গিয়ে থেমে গেল। তার চোখের পলক পড়ছে না। এই সেই ঝগড়াটে ইয়ানা, যাকে সে সারাক্ষণ বুড়ি বলে খেপায়। আকাশে মনে হলো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আপনার আকাশকে ধাক্কা দিয়ে বলে, মাম্মা, হাঁ করে কি দেখছিস? মাছি ঢুকবে তো মুখে। ইনায়া আপু তো আজ আগুন লাগিয়ে দিয়েছে।
আকাশ নিজেকে সামনে নিয়ে অস্পষ্ট স্বরে বলে, তোর মেকআপের কারসাজি সব কিছুই না। যদিও আকাশের বুক তখন সাইরেন বাজাচ্ছে, হলুদ মাখানো পর্ব চলছে। পপি ফুপি তখন হাতে হলুদের বাটি নিয়ে ইয়ানার পাশে দাঁড়ালেন। ইনামা, তোর জন্য জিসান না হলেও আমার বোনের দাওয়ার কিন্তু একদম রাজপুত্র। আকাশ, তুই তোর আপুর জন্য শরবতটা নিয়ে এত। আকাশ তখন শরবত নিয়ে এলো ঠিকই, কিন্তু তার মাথায় তখন শয়তানি বুদ্ধি। সে ইয়ানার শরবতের গ্লাসে ইশারায় কাশিমকে দিয়ে একটু কাঁচামরিচের রস মিশিয়ে দিল। ইয়ানা এক চুমুক দিতেই বিষম খেলো। ঝাল। আকাশ, তুই কি এটাতেও কিছু মিশিয়েছিস? ঝাল? ওহ, মেকআপের ঝাল মনে হয় গ্লাসে লেগেছে আপু। ফুপি, ইনায়া আপু মনে হয় ঝাল খেতে খুব পছন্দ করে। ওনাকে আরও একটু মরিচ ভর্তা দিন তো। ইয়ানার আগে আকাশের পায়ে তার হিল জুতো দিয়ে এক প্রচণ্ড পাড়া দিল। আকাশ যন্ত্রণায় উফ করে উঠল, কিন্তু সবার সামনে চিৎকার করতে পারল না। কি হলো তোদের? তোরা কি হলুদেও মারামারি করবি? না তিশা, আকাশ বলছিল ওর গায়ে নাকি মশা কামড়েছে, আমি জাস্ট ওটা মেরে দিলাম। অনুষ্ঠান তখন তুঙ্গে। তখন আকাশ ইয়ানার পাশে গিয়ে দাঁড়ালো। সবাই তখন ছবি তোলায় ব্যস্ত। আকাশ ইয়ানা কানে মুখ নিয়ে খুব নিচু স্বরে বলল, হলুদ শাড়িতে আপনাকে আসলে একটু অসুন্দরী লাগছে না? তবে ওই টিপটা বাঁকা হয়ে আছে। ইয়ানা হাত দিয়ে টিপ ঠিক করতে গেলে আকাশ হুট করে তার হাতটা সরিয়ে দিল। থাক, আমার হাতেই ঠিক করে দিচ্ছি। আকাশের আঙ্গুল যখন ইয়ানার কপালে স্পর্শ করলো, তখন ইয়ানা মনে হলো সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পপি পপি আড়াল থেকে সব দেখছিলেন আর মনে মনে হিসাব মেলাচ্ছিলেন। ঘটনা তো দেখি অন্যদিকে মোড় নিচ্ছে। তিশার বাপকে তো জানানো দরকার। পরের দিন রায়বাড়ির আলোকসজ্জা আজ আকাশ ছুঁয়েছে। তিশার বিয়ে বলে কথা, চারিদিকে উৎসবের আমেজ, কিন্তু বাড়ির ভেতরে পরিবেশটা একদম ভিন্ন। আকাশের বাবা চৌধুরী সাহেবের মেয়ে বন্ধু ইয়ানা আজ নীল বেনারসিতে যেন স্বর্গের অপসরী সেজেছে, কিন্তু এই অপসরী মেজাজটা আগ্নেয়গিরির লাভার মতো। বিয়ের আগের রাতে আকাশ আর ইয়ানার যে ঝগড়া হয়েছিল তার রেশ এখনও কাটেনি। আকাশ আজ সাদা সিল্কের পাঞ্জাবি আর চুড়িদার পায়জামায় নিজেকে আয়নার সামনে বারবার দেখছিল। ঠিক তখনই ইয়ানা ঝড়ের গতিতে তার ঘরে ঢুকলো। ইয়ানা আকাশকে কোনোই দিয়ে সরিয়ে দিয়ে বলে, সর এখান থেকে। আয়নাটা কি তোর একার? আমার লিপস্টিকটা একটু গাঢ় করতে হবে। তোকে তো এমনিতেই হনুমানের মতো লাগছে, যত বেশি দেখবি ততই নিজেরই কান্না পাবে। হনুমান? আপনার এই নীল শাড়ি দেখে তো মনে হচ্ছে ময়ূর সাজতে গিয়ে কাকের পালক লাগিয়ে এসেছেন। আর লিপস্টিক গাঢ় করে লাভ নেই, ভেতরের দজ্জাল চেহারাটা ওতেই ফুটে বেরোবে। তিশা, তোর এই ছোট লোক ভাইটাকে আমার সামনে থেকে সরা। বড়দের সাথে কথা বলার কোনো শিষ্টতা নেই এর। বাসে যে অসভ্যতা করেছে, আজ বিয়ের প্যান্ডেলে ওটা করলে আমি জুতোর মালা পরিয়ে বাড়ি থেকে বের করে দেব। জুতো তো আপনিই পরবেন আপু, কারণ গেটে আমি যে বাসটা দেব আপনার কোণে পক্ষকে, তাতে জুতোর দোকান খোলা ছাড়া উপায় থাকবে না। বরযাত্রী আসার সময় হলো। শাপিন সাহেব যখন বিশাল বহর নিয়ে গেটে এলেন, ইয়ানা তার বান্ধবী জুলি আর এক ঝাঁক মেয়ে নিয়ে গেটের ফিতা ধরে দাঁড়ালো। ইয়ানার হাতে একটা স্টিলের থালা, তাতে গোলাপের পাপড়ি আর চন্দন। সাবধান বরপক্ষ, এই সীমানা পার হতে হলে 50,000 টাকা ক্যাশ দিতে হবে। 1 পয়সাও কম হলে বরকে আজ সারা রাত গেটে দাঁড়িয়ে মশার তাড়াতে হবে। আকাশ বরের পাশ থেকে বীরদর্পে এগিয়ে এসে বলে, কি বললেন? 50,000? এই টাকা দিয়ে কি আপনার বাবার ঋণ শোধ করবেন? নাকি আপনার ওই রিঙ্কেল রিমুভার ক্রিমের স্টক শেষ হয়ে গেছে? কাশেম, আবরার, এদিকে আয় তো। মামা অর্ডার দাও, এই মেয়েদের আমরা তুলো। ম্যাডাম ইনায়া, আমরা 5,000 টাকা দেব, বড়জোর 10,000। রাস্তা ছাড়ুন, নইলে আমরা কিন্তু জোর করে ঢুকে যাব। জোর করবি? সমস্যা, সাহস থাকলে কর। তিশাবাড়ির সম্মান কি তোর কাছে 5,000 টাকা? সম্মান না আপু, এটা হলো চাঁদাবাজি, আর চাঁদাবাজদের সাথে আমার ডিল করার স্টাইলটা আলাদা। আকাশ শুট করে পকেট থেকে একটা বড় চকলেট বের করে ইয়ানার সামনে ধরলো। ইয়ানা যেই থাবা দিয়ে ওটা নিতে গেল, আকাশ অন্য হাতে ইয়ানার কোমর জড়িয়ে ধরে একদম একপাশে সরিয়ে দিল। সারা বাড়ি দেখলো আকাশ ইয়ানাকে পাজাকোলা করার মতো করে গেটের এক কোণায় ফেলে দিয়ে বরকে নিয়ে ভিতরে ঢুকে গেল।
আকাশ, তুই একটা জানোয়ার। তুই আমার গায়ে হাত দিলি সবার সামনে। তুই কি মনে করিস আমি তোর হুকুমের গোলাম? আকাশ পেছন থেকে চোখ টিপে গেলাম না আপু, আপনি হলেন রাস্তা আটকানো স্পিড ব্রেকার, আর স্পিড ব্রেকার ওভারটেক করাই আমার কাজ। বিয়েবাড়ির প্যান্ডেলের ডিনার শুরু হয়েছে। 12 থেকে 13 জনের বিশাল বাহিনী গোল হয়ে টেবিলে বসেছে। চৌধুরী সাহেব আর রাহেলা বেগম অতিরিক্ত তদারকি করছেন। পপি ফুপি তখন বিরিয়ানির লেগ পিস চিবোতে চিবোতে ইয়ানার কানে বিষ ঢালছেন। ইনায়ামা, ছেলেটা তো আসলে বড্ড তারা। আজমল ভাইকে কি জানাবো যে আকাশ তোকে এভাবে হেনস্থা করেছে? ইয়ানা আকাশের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলে, ফুপি, ওর বিচার আমি নিচেই করব। ও ভেবেছে গেট দিয়ে ঢুকে জয় করে ফেলেছে। এখনো জুতোর চুরির সিন বাকি আছে। আকাশ ইয়ানার ঠিক উল্টো দিকে পিলাটে বড় একটা কাঁচামরিচ কামড় দিয়ে বলে, জুতো চুরি করতে হলে তো বুদ্ধি লাগে, আপনার ওই মগজে তো শুধু লিপস্টিক আর ঝগড়া ভরা। আমার দুলাভাইয়ের জুতো যদি আপনি ছুঁতে পারেন তবে আমি আপনাকে আমার এই দামি ঘড়িটা উপহার দেব। তোর ঘড়ি তুই নিজের পকেটে রাখ। আমি জুতো চুরি করবই, আর তুই শুধু দাঁড়িয়ে থেকে আঙুল চুষবি। ইয়ানা হুট করে টেবিলের নিচ দিয়ে আকাশের পায়ে একটা কষে লাথি মারল। আকাশ যন্ত্রণায় উফ করে উঠল, কিন্তু সবার সামনে মুখ খুলতে পারল না। সে পাল্টা পা বাড়ি ইয়ানার শাড়ির নিচে খোঁচা দিতে গিয়ে ভুল করে পাশের ফুপির পায়ে খোঁচা দিয়ে বসল। ও মা গো, তিশার বাপ, তোমার ছেলে তো দেখি টেবিলের নিচে আমার পা টিপছে। এই বয়সে হয়েছেও আমাকে শান্তি দিচ্ছে না। আকাশ, তোর কি আদব কায়দা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধুয়ে এসেছিস? পপি ফুপির কাছে এখনই মাপ চা। আরে বাবা, আমি তো ইনায়া আপুর পা ভেবে আমি ভাবলাম বিড়াল বসে আছে। আকাশকে মাপ চাইতে হলো। আকাশ মুখটা প্যাঁচার মতো হয়ে গেল। ইয়ানা তা দেখে মুখ টিপে টিপে হাসছে। বিয়ের আসল মজা শুরু হলো যখন শাপিন সাহেব সোফায় বসলেন। ইয়ানার জুলি তককে তকে ছিল জুতোটা সরাবার জন্য। যে ইয়ানা বাম হাতের আঙ্গুল দিয়ে জুতোর ফিতেটা আলগা করেছে, অমনি আকাশ থেকে উড়ন্ত পাখির মতো এসে ইয়ানা দুহাত চেপে ধরল। চোরের ওপর বাটপাড়ি ইনায়া আপু, জুতো নিতে হলে আগে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। ছাড় অসভ্য, আমার হাত ধরছিস কেন? তোর সাহস তো কম না। সবার সামনে কি সংসাজতে চাস? সং আমি না, আপনি সেজেছেন ওই নীল বেনারসি পরে। জুতো ছাড়ুন, নইলে ওই জুতোর ফিতে দিয়ে আপনার হাত আমি বেঁধে রাখবো। শুরু হলো জুতার ফিতা নিয়ে দুই পক্ষের টানাটানি। ইয়ানা জুতোর একদিক টানছে, আকাশ অন্যদিকে। টানাটানি এক পর্যায়ে জুতোর চামড়া ছিঁড়ে গেল। শাফিন বেচারা এক পায়ে জুতো আর অন্য পায়ে মোজা পরে অসহায় হয়ে তাকিয়ে আছে। পুরো বিয়ের প্যান্ডেলে হাসাহাসি হয়ে শুরু হলো। ইয়ানা ছেঁড়া জুতোটা আকাশের মুখে ছুঁড়ে মেরে বলে, এই নে তোর জুতো। অপয়া একটা ছেলে, তোর পা পড়লে সোনাও লোহা হয়ে যায়। তুই থাকলে এই বাড়িতে অশান্তি ছাড়া আর কিচ্ছু হবে না। অশান্তি তো আপনি শুরু করেছেন, বাসে ঝগড়া, এখানে এসে গেট আটকানো। আপনার কি কোনো কাজ নেই? যান গিয়ে আয়নায় নিজের পেতনি মার্কা মুখটা দেখুন। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ। রাত যখন গভীর, তিশার বিদায়ের সময় বাড়ি এক বিষণ্ণতায় ভরে উঠল। তিশা যখন কান্নাকাটি করে গাড়িতে উঠছে তখন ইয়ানার চোখেও জল, কিন্তু আকাশ সেখানেও একটা অশান্তি পাকালো। কাঁদছেন কেন ইনায়া আপু? তিশা আপু তো আপনার মতো দজ্জাল বান্ধবী থেকে মুক্তি পেল, সেটা ভেবে হাসি আসা উচিত। আর হ্যাঁ, কাল সকালেই আপনার ব্যাগ গুছিয়ে ফেলবেন। এই বাড়িতে আপনার মতো অশান্তির কোনো জায়গা নেই। ইয়ানা চোখ মুছে তপ্ত স্বরে বলে ওঠে, আমি কাল সকালেই চলে যাচ্ছি আকাশ। তোর এই কুৎসিত চেহারা যেন আমাকে আর দেখতে না হয়। তোর মতো জুনিয়রকে আমি ঘৃণা করি। ঘৃণাটা মিউচুয়াল আপু। বাসে আপনাকে বাঁচানোটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যান, এখন বিদায় হন। আকাশের ইয়ানা এই মারমুখী জেদ আর ঝগড়া দেখে বাড়ির বাকি সবে হতাশ হলো। তিশা যাওয়ার সময় দুজনকে মিল করতে চেয়েছিল, কিন্তু তাদের মাঝে এখন শুধু একরাশ তিক্ততা। রাত শেষ হওয়ার সাথে সাথেই রায়বাড়ির আনন্দটা যেন এক চরম অশান্তিতে রূপ নিল। কারো মনে কারোর প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই, আছে শুধু এক অপরে ধ্বংস করার জিদ। তিশার বিয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হলো নতুন তাণ্ডব। পরের দিন তিশার শ্বশুরবাড়িতে ফিরতি যাত্রার দাওয়াত।
পুরো রায়বাড়ি তখন সাজ রব। চৌধুরী সাহেব করার নির্দেশ দিয়েছেন আকাশ আর ইয়ানা যেন কোনো ঝামেলা না করে একসাথে গাড়ি করে যায়। কিন্তু ইয়ানা জেদ ধরেছে সে আকাশের বাইকের পেছনে বসবে না। অগত্যা ঠিক হলো তারা আলাদাভাবে যাবে। আকাশ তার নতুন কেনা কালো রঙের স্পোর্টস বাইকটা স্টার্ট দিয়ে হেলমেট পরছে। এমন সময় ইয়ানা তার স্যুটকেস নিয়ে নিচে নেমে এলো। পরনে তার গোলাপি রঙের একটা ভারী সিল্কের স্যুট, যা সামলাতে বেশ হিমশিম খাচ্ছে। কি হলো বুড়ি আপু, তিশাপুর শ্বশুর বাড়িকে আপনার নিজের বাড়ি মনে করেছেন যে এত বড় স্যুটকেস নিয়ে যাচ্ছেন? ওখানে কি চিরস্থায়ী বসবাসের প্ল্যান আছে নাকি? তোর সব শোনার দরকার নেই আকাশ, তুই বরং সাবধানে যা। রাস্তা তো চিনিস না, আমি গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি। রাস্তা তো আমি চিনি না ঠিকই, কিন্তু আপনি তো দেখি উল্টো দিকে হাঁটা শুরু করেছেন। যান, ম্যাপ দেখে দেখে ড্রেনের উপর দিয়ে হেঁটে যান। আকাশ বাইক নিয়ে বেরোতেই ইয়ানা তাকে পেছন থেকে ডাকলো। ইয়ানা গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় সে বাধ্য হয়ে আকাশের কাছে সাহায্য চাইল, কিন্তু আকাশ তাকে বাইকে না তুলে ইশারায় একটা সরু রাস্তা দেখিয়ে দিল। শুনুন ইনায়া আপু, এই গলি দিয়ে গেলে 5 মিনিটে শাফিন দুলাভাইয়ের বাড়িতে পৌঁছে যাবেন। হাইওয়েতে অনেক জ্যাম। ইয়ানা আকাশের কথা বিশ্বাস করে সেই সরু গলি দিয়ে হাঁটা শুরু করলো। তার সাথে হঠাৎ দেখা হলো জুলফিকার চাচা, যে কিনা গ্রামের পুরনো পাহারাদার। জুলফিকার চাচা লাঠি ঠুকঠুক করে ইয়ানার পেছন পেছনে হাঁটছেন। মা জননী, এই রাস্তায় তো মানুষ হাঁটে না, এদিকে তো গরু ছাগলের হাট আর বৃষ্টির পানি জমে কাদা হয়ে আছে। আকাশ বাবাজি আপনাকে এই রাস্তা দেখালো কেন? আমি ওকে কাঁচা চিবিয়ে খাবো চাচা, ও আমাকে মিথ্যে বলেছে। 5 মিনিট পর ইয়ানা দেখলেও সে এক হাঁটু কাদার মাঝখানে দাঁড়িয়ে, তার দামি গোলাপি স্যুট এখন কাদায় মাখামাখি। ঠিক তখনই পাশ দিয়ে আকাশ বাইক চালিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল আর একটু কাদা মেশানো পানি সজোরে ইয়ানার মুখে ছিটিয়ে দিল। আরে আপু, আপনি কি কাদার মধ্যে বিউটি পার্লার খুলেছেন নাকি? দারুণ লাগছে কিন্তু। আকাশ, তোকে আমি পুলিশে দেব। কোনো মতে মুখ হাত ধুয়ে ইয়ানা যখন মানুষের সাহায্যে সাফিনদের ড্রয়িং রুমে পৌঁছালো, তখন সেখানে 12-13 জনের বিশাল বাহিনী উপস্থিত। তিশার শাশুড়ি মরিয়ম বেগম বেশ কড়া মেজাজের মহিলা। তার সাথে বসে আছেন তিশার খালা শাশুড়ি পুতুল বেগম। পুতুল বেগমের স্বভাব হলো মানুষের খুদ ধরা। ও মা, তিশার বান্ধবী তো দেখি কাদা মেখে এসেছে। শহর থেকে কি এই শিক্ষা নিয়ে এসেছো ইনায়া মা? এনা লজ্জায় মাথা নিচু করে আকাশের দিকে তাকালো। আকাশ তখন সোফায় আয়েশ করে বসে মিষ্টি খাচ্ছে। এনা যেই সোফায় বসতে যাবে, আকাশ হুট করে উঠে গিয়ে এনার জুতো পকেট থেকে বের করে সুপারগুলো মাখিয়ে দিল। এনা সেটা খেয়ালই করেনি। খাওয়ার সময় যখন ইয়ানাকে ডাইনিং টেবিলের দিকে যেতে বলা হলো, সে উঠতেই পারল না। তার জুতো কার্পেটের সাথে একদম আটকে গেছে। ইয়ানা এক ঝটকে উঠকে গিয়ে তার ভারসাম্য হারিয়ে সোজা মরিয়ম বেগমের পায়ের উপর গরম ডাল নিয়ে আশ্রে পড়ল। ওরে বাবা রে, পুড়ে গেলাম। এই মেয়ে তো দেখি আসতো একটা আপদ। তিশা, তোমার বান্ধবীর কি পায়ে কোনো সমস্যা আছে? আকাশ মিষ্টি গলায় গামলা হাতে নিয়ে বলে, চাচি, আপনি কিছু মনে করবেন না। ইনায়া আপুর মাঝে মধ্যে এরকম লেগ প্যারালাইসিস হয়। উনি তো আসলে একটু বয়স্ক মানুষ, তো পা সামলাতে পারেন না। এনা আকাশের হাতের উপর চিমটি কেটে বলে, চুপ কর তুই। আন্টি, আমি সত্যিই দুঃখিত। ঠিক আছে, আর মাপ চাইতে হবে না। দাওয়াত শেষ। ইয়ানা আর এই মুহূর্তে এই এলাকার থাকতে রাজি নয়। সে ঠিক করলো আজই ঢাকা ফিরে যাবে। একটা ওছিলা দিয়ে সে সেখান থেকে চলে গেল। সে যখন বাসের টিকিট কাটলো, তখন দেখলো পাশের সিটে বসে আছে খোদ আকাশ। আকাশের বন্ধু আবরার আর চাচা কাশেম বাসের পেছনে সিটে বসে পপকর্ন খাচ্ছে আর মজা দেখছে। তুই আবার আমার পাশে কেন? সারা দুনিয়ায় কি আর কোনো বাসা নেই? আর কোনো বাস নেই? আপনার বাবার কেনা বাস নয় এটা। আমার সিট আমি বুক করেছি। আর আপনার ব্যাগে ওটা কি নড়ছে? ব্যাগে আবার কি নড়বে? আজে বাজে কথা বলবি না। ইয়ানা যে ব্যাগ খুললো তার পানির বোতল বের করার জন্য, অমনি আকাশ সুযোগ বুঝে একটা খেলনা জ্যান্ত চেহারার ইঁদুর ব্যাগের ভেতর থেকে ঠেলে দিল। ইঁদুরটা দেখতে এতটাই বাস্তব যে ইয়ানা দেখে এক বিকট চিৎকার দিল, ওরে মাগো, ইঁদুর বাঁচাও! আকাশ, ইঁদুর সরা! ইয়ানা লাফালাফি শুরু করতে বাসের ড্রাইভার রহমত আলী বাস থামিয়ে দিলেন। যাত্রীরা সবাই বিরক্ত হয়ে ইয়ানার দিকে তাকাচ্ছে। আকাশ যাত্রীদের উদ্দেশ্যে গম্ভীর মুখে বলে, ভাই সব, আপনারা ক্ষমা করবেন।
আমার এই বড় বোনটা ছোটবেলায় একবার ইঁদুর কামড় খেয়েছিল তো, তাই এখন থেকে মাথায় একটু গোলমাল আছে। ইঁদুর দেখলেই উনি হিন্দি সিরিয়ালের মতো নাচ শুরু করেন। মিথ্যা কথা, এটা তুই রেখেছিস। মামা অর্ডার দাও, এই মেয়েদের আমরা তুলোধুনোর মতো উড়িয়ে দেব। আহারে ইনায়া আপু, আকাশ তো আপনার ভালোই চাই, আপনি কেন সবসময় ওকে ভুল বোঝেন? এসবের মধ্য দিয়ে বাসের যাত্রা শেষ হলো ঢাকার স্টেশনে। রাত তখন 3টা। আকাশ আর ইয়ানা দুজনে দাঁড়িয়ে আছে রিকশার অপেক্ষায়। চারপাশ শুনশান। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তাদের মেজাজ তখনও আগুনের মতো। ইয়ানা তার সুটকেস টেনে সামনের দিকে এগুচ্ছে। শোনো বুড়ি আপু, বাসে যে চিৎকারটা দিলে না, ওটা দিয়ে অনায়াসে একটা হরর মুভি বানানো যেত। তোমার এই দজ্জালপনা দেখে কোনো জিশান তো দূরের কথা, কোনো এলিয়েনও তোমাকে বিয়ে করবে না। আবার তোর এই শয়তানি দেখে কোনো মেয়ে তোকে স্বামী হিসেবে নয়, বরং কাজের ছেলে হিসেবেও রাখবে না। তুই আস্ত একটা জানোয়ার আকাশ। জানোয়ার বলেই তো তোমাকে বাসে সেই কোমর ধরাটা শিখিয়েছি। মনে রেখো, আমি আকাশ, তোমার মতো হাজারটা ইনায়াকে আমি পকেটে নিয়ে ঘুরি। তোর পকেটেই থাক, আমার ছায়া থেকেও তুই দূরে থাকবি কাল থেকে। আজমল সাহেবের মেয়ে আমি, তোর মতো জুনিয়রের সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। ইয়ানা একটা রিকশায় উঠে গটগট করে চলে গেল। আকাশ সেখানে দাঁড়িয়ে পকেট থেকে সেই খেলনা ইঁদুরটা বের করে হাসতে হাসতে আবরারের দিকে ছুড়ে দিল। পপি ফুপু থেকে শুরু করে রায়বাড়ির সবাই ভেবেছিল তাদের মধ্যে কোনো অনুভূতির জন্ম হবে, কিন্তু বাস্তব হলো তাদের এই ঘৃণা আর জেদ পাহাড়ের মতো শক্ত। বাজে সেই একই সিট থেকে শুরু করে তিশার শ্বশুরবাড়ির কাদা, সবখানে তারা একে অপরের শত্রু হিসেবেই রইল। ভালোবাসা, ওটা তো আকাশে পকেটে রাখা সেই খেলনা ইঁদুরের চেয়েও নকল তাদের কাছে। এদিকে আকাশের বাবা তারা চলে যাবার পর ভীষণ চটে আছেন। শোনো আকাশের মা, আকাশ বসে যে কাণ্ডটা করেছে আর ইনায়ার সাথে যেভাবে ঝগড়া করেছে, এটা কিন্তু আজমল সাহেবের কানে গেলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। সে তার মেয়েকে আমানত হিসেবে রেখে গিয়েছিল, আর আকাশ তাকে নোনা চা খাইয়ে বাথরুমে আটকে রাখছে শুনলাম। রায়বাড়ির ড্রয়িং রুমে চৌধুরী সাহেবের গলা রক ফুলিয়ে আকাশকে শাসন করছেন। তিশার বিয়ের পর বাড়ির পরিবেশটা একদম থিতিয়ে এসেছে, কিন্তু আকাশ আর ইয়ানা সেই মহাভারত যুদ্ধের রেশ এখনো সবার মুখে মুখে। চৌধুরী ভাই, আপনি শুধু শুধু আকাশকে বকছেন। ইনার মেয়েটাও কি কম? বাপের বাড়িতে মা নেই বলে মাথায় চড়ে বসেছে। তিশার হলুদের দিন আকাশের পায়ে যেভাবে হিল জুতো দিয়ে পাড়া দিল, ছেলেটার তো দিন দিন ঘুরিয়ে হেঁটেছে। আমি তো বলি, এদের দুজনকে একসাথে একটা ঘরে আটকে রাখলে কেউ আর জান তো বের হবে না। থাক ফুপি, আর আগুনে ঘি ঢালবেন না। ইনায় তো চলে গেছে ওর বাবার কাছে, আকাশও যাচ্ছে ওর সেমিস্টার শুরু হলে। আমি তো ভাবছি এই দুইজন আবার ঢাকায় গিয়ে নতুন কোনো অশান্তি পাকায় কিনা। ঢাকা শহরে জ্যাম আর ধুলোবলির মাঝে আকাশের জীবনটা যেন আবার নিজের ছন্দে ফিরে এলো। সে থাকে ধানমন্ডির একটা ম্যাচ বাসায় তার দুই বন্ধু আবরার আর সবুজের সাথে। ঢাকায় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু পড়াশোনার চেয়ে তার বেশি মন থাকে রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালিয়ে হাত খরচ জোগাড় করা আর নতুন নতুন উপায়ে মানুষকে চালানো। যদিও তার বাবার টাকার অভাব নেই। ম্যাচের বারান্দায় বসে আকাশ তার হেলমেট পরিষ্কার করছে আর আবরারের সাথে গল্প করছে। কিরে আকাশ, গ্রাম থেকে এসে তো তুই দেখি পুরাই বদলে গেলি। ইনায়া আপুর সাথে সেই জুতোর লড়াইয়ের খবর কি? ঢাকায় এসে কি শান্তি পালি? শান্তি না ছাই, ওই দজ্জাল ইনায়ার চেহারা মনে পড়লে আমার পিত্তি জ্বলে যায়। কপাল ভালো যে ঢাকা এত বড় শহর, ওর সাথে আর দেখা হওয়ার সম্ভাবনা নাই। দেখা হলে তো এবার আমি ওকে বাইকের পেছনে বেঁধে পুরো মিরপুর রোড ঘোরাতাম। বেশি ভাবিস না মামা, প্রবাদ আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। দেখবি কোনো একদিন ঠিকই তোর বাইকের পেছনেই ও এসে বসবে। অসম্ভব, ও যদি আমার বাইকে ওঠে তবে আমি বাইক চালানো ছেড়ে রিক্সা চালানো শুরু করব। ওদিকে বনানীর এক আভিজাত ফ্ল্যাটে ইয়ানা তার বাবার সাথে থাকে। ইয়ানার বাবা আজমল সাহেব ইদানিং খুব মেয়ের মেজাজ দেখে খুব চিন্তিত। তিনি চাচ্ছেন ইয়ানা তাদের ফ্যামিলি বিজনেস সামলাক। ইয়ানা আজ একটা খুব দামি মিটিংয়ের জন্য রেডি হচ্ছে। পরনে তার দামি ফর্মাল স্যুট, চোখে আভিজাত্যের ছাপ। ইনায়া সোনামা, চৌধুরী সাহেবের বাড়ির
ওই ছেলেটার সাথে যা হয়েছে সব ভুলে যাও। আজ গ্লোবাল সলিউশন এর সাথে আমাদের একটা বড় ডিল আছে। সময় মতো অফিসে পৌঁছানোর চাই। ড্রাইভার তো ছুটিতে। তুমি একটা উপায় বা পাঠাও, কল করে চলে যাও। বাবা, ওই আকাশ নামের জঙ্গলটার কথা আমার সামনে আর নিও না। ও একটা অভদ্র জুনিয়র। আর চিন্তা করো না, আমি ঠিক সময়ে মিটিংয়ে পৌঁছে যাব। ঢাকার জ্যাম সামলানো আমার বা হাতের কাজ। বনানী রাস্তায় দাঁড়িয়ে ইয়ানা তার অ্যাপে একটা বাইকে রিকোয়েস্ট পাঠালো। ঠিক 2 মিনিটের মাথায় একটা কালো রঙের স্পোর্টস বাইক এসে তার সামনে থামলো। চালকের মাথায় বড় কালো হেলমেট, মুখ দেখা যাচ্ছে না। আকাশ, ম্যাডাম, আপনি কি বনানী 11 নম্বর যাবেন? হ্যাঁ, সাবধানে চালাবেন। আর শোনেন, হেলমেট কি আপনার ছোট? কত তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আরে এই কণ্ঠস্বর তো আমার অতি পরিচিত। এ কি সেই দজ্জাল ইনায়া? আল্লাহ, তুমি আমার কপালে আজ এ কি জুটাইলে। বুঝতে পারলো ইয়ানা তাকে চিনতে পারেনি। সে ভাবলো এটাই মোক্ষম সুযোগ রায়বাড়ির অপমানের শোধ নেওয়ার। ইয়ানা বাইকে বসলো, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে। ম্যাডাম, ধরে বসুন। ঢাকার জ্যাম কাটাতে আমাকে একটু আঁকাবাঁকা চলতে হবে। খবরদার, একদম গায়ে হাত দেবেন না। আপনি আপনার কাজ করুন, আমি আমার জায়গায় ঠিক আছি। আকাশ বাঁকা হাসি হাসলো। সে বাইক নিয়ে মেন রোড ছেড়ে তেজগাঁওয়ের ভেতরে ঘিঞ্জি গলিতে ঢুকে পড়লো। জ্যাম নেই, কিন্তু গলিগুলো এতই সরু আর নোংরা যে এনা দামি পারফিউমের বদলে নাকে আসছে পচা ট্রেনের গন্ধ। এই যে ভাই, আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? গুগল ম্যাপ তো হাইওয়ে দেখাচ্ছে। ম্যাপ দিয়ে কি আর ঢাকার জলই চলে ম্যাডাম? আমি জানি শর্টকাট। আপনি চুপচাপ বসে থাকুন। আকাশ ইচ্ছে করে একটা বড় গর্তের উপর দিয়ে চড় ব্রেক কষলো। ইয়ানা সামলাতে না পেরে আকাশের পিঠের উপর আশ্রে পড়ল। অসভ্য! ব্রেক কষার কি কোনো নিয়ম নেই? আপনি কি নতুন বাইক চালানো শিখেছেন? আকাশ হেলমেট খুলে এক ঝটকায় পেছন ফিরে পড়ল। নতুন না বড়ি আপু, আমি তো আপনাকে বাসেও সেভ করেছি, আর আজ বাইকেও সেভ করলাম। ভাড়াটা কি এখন ডাবল দেবেন? আকাশ, তুই এখানে বাইক চালাচ্ছিস কেন? আর তুই আমাকে বনানী না নিয়ে তেজগাঁওয়ের ভাগাড়ে নিয়ে আসলি কেন? কারণ আপনার মতো দজ্জালদের জন্য বনানী নয়, ভাগাড়ই সেরা গন্তব্য। নামুন আমার বাইক থেকে। আপনার এই ভারী শরীর নিয়ে বাইক চালানো মানে টায়ারের আয়ু কমানো। মিথ্যেবাদী! তুই ইচ্ছে করে এটা করেছিস। আমার মিটিং আছে বনানীতে, তুই আমাকে এখানে নামিয়ে দিবি না। মিটিং কি আর হবে আপু? জ্যামে তো এখন পুরো তেজগাঁও ব্লক। আমি চললাম, আপনার রাইড আমি ক্যান্সেল করে দিচ্ছি। আকাশ ইয়ানাকে রাস্তার মাঝখানে ধুলোর মধ্য রেখে বাইক ছুটিয়ে চলে গেল। ইয়ানা সেখানে দাঁড়িয়ে তার দামি স্যান্ডেল দিয়ে রাস্তায় ঢিল ছুটতে লাগলো। পরের দিন ইয়ানা জেদ করে তার বাবার এক বন্ধু মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল। সে চায় না বাবার পরিচয়ে পরিচিত হতে। সে নিজেকে প্রমাণ করতে চায়। ইন্টারভিউ রুমের বাইরে বসে সে ফাইল গুজাচ্ছিল। ঠিক তখনই দেখলো এক চ্যাংড়া ছেলে ট্রাউজার আর টি শার্ট পরে কফি নিয়ে ভেতরে ঢুকছে। ছেলেটা পিঠের দিকে খুব পরিচিত। ইয়ানা ডাক পড়ল ভেতরে। সে রুমে ঢুকে দেখলো 3জন ইন্টারভিউয়ার বসে আছে, আর সাইডে একটা টুলে বসে কফি খাচ্ছে চিরশত্রু আকাশ। আসুন মিস ইসিরা, আপনার সিভি তো বেশ ইমপ্রেশন। তো আপনি আমাদের কোম্পানিতে কেন জয়েন করতে চান? স্যার, আমি মনে করি আমার স্কিল এই কোম্পানির। স্যার, একটা কথা বলি। সিভি দেখে তো মনে হচ্ছে উনি খুব শান্ত, কিন্তু আসলে উনি বাসে আর রাস্তার মাঝখানে যে চিৎকার করেন, তাতে আমাদের অফিসের কাছের জানালাটাও কিন্তু 2 দিন ফেটে যাবে। তুমি এখানে ইন্টারনেট হিসাবে এসেছো, বড়দের কথার মাঝখানে কথা বলবা না তো? আপনি একে চেনেন? হ্যাঁ স্যার, ও আমার বাবার বন্ধুর ছেলে। ও আসলে খুব খারাপ জোকস বলতে পারে তো, তাই সব জায়গায় ফালতু কথা বলে। স্যার, উনি যখন ইন্টারভিউ দিতে এসেছেন একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হোক। ইনায়া আপু, এই যে কফিটা দেখছেন, এটাতে চিনি একটু কম হয়েছে। আপনি কি একটু কিচেনে গিয়ে বড়দের মতো এক কাপ কড়া চা বানিয়ে আনতে পারবেন? আপনার নোনা চাটা খুব মিস করছি। মিস্টার আকাশ, আপনি আপনার চরকায় তেল দিন। স্যার, এই ছেলেকে যদি আপনারা অফিসে রাখেন তবে আমি নিশ্চিত আপনাদের প্রোডাক্টিভিটি 0 হয়ে যাবে, কারণ ও কাজের চেয়ে শয়তানি বেশি করে। তো আপনি ওকে চেনেন?
আকাশ তুমি বাইরে যাও, ইনা আমরা আপনার সিবি কন্ডিশন করতেছি। আকাশ বাইরে যাওয়ার সময় ইয়ানা সিবির উপর ইচ্ছে করে কফি কাপটা একটু কাত করে দিল। ইয়ানা সিবির অর্ধেক বেশি এখন কফি কালার হয়ে গেল। ও সরি আপু, কফিটা তো সিভির মতোই তেতো ছিল, তাই একটু ছিটিয়ে গেল। বাই দ্য ওয়ে, আপনার ইন্টারভিউ কিন্তু দারুণ হয়েছে। ইয়ানার আগে ইন্টারভিউ রুমে আকাশের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু মিস্টার জামানের ভয়ে নিজেকে সামলে নিল। ইন্টারভিউ শেষ করে বেরোনোর সময় আকাশ লিফটের সামনে দাঁড়িয়ে শীষ বাজাচ্ছে। তুই কি আমার পিছু ছাড়বি না আকাশ? পিছু আমি নেইনি আপু, ভাগ্য আমাদের বারবার মেলাচ্ছে। ঢাকার জ্যামে যেমন মুক্তি নাই, ইনায়ার জীবনে আকাশের উপস্থিতিতেও তেমন মুক্তি নাই। কাল থেকে যদি তোকে এই অফিসে দেখি, তবে আমি এই অফিসই কিনে নেব আর তোকে দিয়ে ফ্লোর মোছাবো। ফ্লোর মোছা তো পরের কথা, আগে নিজের সিভির কফি পরিষ্কার করুন। টাটা বুড়ি আপু। ঢাকা শহরের এই যান্ত্রিক জীবনে আকাশ আর ইয়ানা লড়ে এখন কর্পোরেট অফিস থেকে শুরু করে ঢাকার সরু গলি পর্যন্ত ছড়িয়ে পড়ল। কারোর মনে কারোর প্রতি মায়া নেই, আছে শুধু একে অপরকে অপদস্থ করার নেশা। আকাশ ভাবছে কিভাবে ইয়ানাকে অফিস থেকে তাড়ানো যায়, আর ইয়ানা ভাবছে কিভাবে আকাশকে বাবার কাছে পৌঁছানো যায়। ঢাকার আকাশ আজ মেঘলা, যেন নতুন কোনো ঝড়ের অপেক্ষা করছে। শোনো আকাশ, ঢাকার জ্যামে যেমন মুক্তি নেই, আমার জীবনে তোর উপস্থিতিতেও তেমন মুক্তি নেই। তুই কি আঠার মতো আমার সাথে সব জায়গায় লেগে থাকবি? আঠা আমি নই আপু, আঠা তো আপনার ভাগ্য। আমি তো স্রেফ এনজয় করছি। ইন্টারভিউ দিতে এসে সিভিতে কফি মাখালেন, এবার কি পুরো অফিসটাকেই কাদার ভাগার বানাবেন? তোর এই মুখ আমি আজ সেলাই করে দেবো আকাশ। মিস্টার জামানকে বলে আজই তোকে এই অফিস থেকে ঘাট ধরে বের করব। চেষ্টা করে দেখতে পারেন, তবে মনে রাখবেন জুনিয়ররা কিন্তু সিনিয়রদের চেয়ে দ্রুত দৌড়াতে পারে। আপনি নালিশ করার আগেই আমি আপনার বাসের সেই চিৎকার রেকর্ডটা বসকে শুনিয়ে দেব। ঢাকা সেই মাল্টি ন্যাশনাল অফিসের 16 তলায় ইয়ানার ইন্টারভিউ শেষ হয়েছে। মেজাজ তার সপ্তমে লিফটের সামনে দাঁড়িয়ে সে বারবার বোতাম টিপছে। আকাশ তার ঠিক পেছনে দাঁড়িয়ে দাঁত খুঁটছে আর গুনগুন করে গান গাইছে। ইয়ানা আজ মেরুন রঙের একটা শাড়ি পরে এসেছে ইন্টারভিউ দিতে, যা তাকে বেশ গম্ভীর আর আকর্ষণীয় করে তুলেছে। লিফট আসতেই ইয়ানা ভেতরে ঢুকলো, আকাশও পিছু পিছু ঢুকে পড়ল। লিফটটা তখন ফাঁকা। 16 তলা থেকে নিচে নামা শুরু করতেই হঠাৎ এক বিকট ঝটকায় লিফটটা মাঝপথে থেমে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, বিদ্যুৎ চলে গেছে আর জেনারেটরও ব্যাকআপ দিতে পারছে না। ইয়ানা ভয়ে চিৎকার করে, ওরে মাগো, এ কি হলো? আকাশ তুই কোথায়? লাইট জ্বলছে না কেন? আরে আপু, চিল্লাবেন না। জ্যামে তো রাস্তায় আটকে থাকেন, আজ না হয় লিফটে আটকালেন। একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরবো মানে? আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কনস্ট্রোফোবিয়া আছে। আকাশ প্লিজ কিছু কর। ইয়ানা ভয়ে কাঁপতে কাঁপতে অন্ধকারের মাঝে আকাশের পাঞ্জাবি খামচে ধরল। তার শরীর কাঁপছে। আকাশ বুঝতে পারল ইয়ানা আসলেও প্যানিক অ্যাটাক করেছে। সে ইয়ানাকে শান্ত করে তার 2 কাঁধ ধরল। লিফটের ছোট্ট জায়গাটুকুতে বাতাসের অপপার দুজনের গায়ে তপ্ত নিঃশ্বাস পরিবেশটাকে ভারী করে তুলল। ইনায়া, শান্ত হন, আমি আছি তো, কিচ্ছু হবে না। আকাশে সেই গম্ভীর আর শান্ত কণ্ঠস্বর ইয়ানাকে কিছুটা স্থির করল, কিন্তু অন্ধকারে সেই নীরবতায় ইয়ানা ভারসাম্য হারিয়ে আকাশের বুকের উপর আশ্রে পড়ল। ইয়ানার শাড়ির আঁচলটা খসে পড়েছে, তার মুখে এলোমেলো চুলগুলো আকাশের মুখে আশ্রে পড়ছে। অন্ধকারে ইয়ানা ভর্ত নিঃশ্বাস আর আকাশের শরীরের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে গেল। আকাশ অনুভব করলো ইয়ানার নরম শরীরের স্পর্শ। তার পুরুষালী সত্তা হঠাৎ জেগে উঠল। সে ইয়ানার পিঠের উপর হাত রাখতেই ইয়ানা শিউরে উঠল, কিন্তু নিজেকে সরালো না। যেন এই অন্ধকার তাদের ভেতরে সব ঘৃণা ধুয়ে মুছে এক আদিম আকর্ষণে রূপ দিচ্ছে। আকাশের ঠোঁট ইয়ানার কানের কাছে গিয়ে ঠেকল। সে ফিসফিস করে বলল, আপনার গায়ে বেলি ফুলের গন্ধ কেন ইনায়া? ইয়ানা কোনো উত্তর দিতে পারল না, শুধু আকাশের শার্টের কলারটা আরও শক্ত করে ধরল। আকাশ এবার আর নিজেকে সামলাতে পারল না। সে ইয়ানার চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরল। অন্ধকারে কারোর মুখ দেখা যাচ্ছে না, কিন্তু একে অপরের ঘ্রাণ আর উত্তাপ স্পষ্ট।
আকাশের ঠোঁট যখন ইয়ানার ঠোঁটে স্পর্শ করলো তখন মনে হলো এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল দুজনের মাঝে। প্রথমে হালকা, তারপর এক তীব্র উষ্ণতায় তারা একে অপরকে আঁকড়ে ধরলো। শাড়ির ভাঁজ পেরিয়ে আকাশের উন্মুক্ত হাত যখন ইয়ানার উন্মুক্ত কোমরে স্পর্শ করলো, ইয়ানা মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। সে নিস্তব্ধ লিফটের ভেতর কেবল শোনা যাচ্ছিল দুজনে দ্রুত স্পন্দন আর ভারী শ্বাসের শব্দ। তাদের মধ্যকার বছরের পর বছর জমে থাকা রাগ যেন এক মুহূর্তে শারীরিক ঘনিষ্ঠতায় গলে জল হয়ে গেল। দীর্ঘক্ষণ তারা সেই মোহ আচ্ছন্নতায় ডুবে রইল, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করে লিফটের লাইট জ্বলে উঠল। যান্ত্রিক ঘরঘর শব্দে লিফট আবার নামতে শুরু করলো। আলোর ঝলকানিতে দুজন ছিটকে দূরে সরে গেল। এনা দূরত্ব তার শাড়ির আঁচল ঠিক করলো। তার মুখ লজ্জায় আর অপমানে লাল হয়ে গেছে। আকাশের অবস্থা আরও খারাপ। সে ঘামছে আর লিফটের দেওয়ালের দিকে তাকিয়ে আছে। লিফট নিচে পৌঁছাতে দরজা খুলে গেল। তোর তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? তুই একটা সুযোগ সন্ধানে জানোয়ার আকাশ। আকাশ চেষ্টা করে স্বাভাবিক হওয়ার। সুযোগ আমি নেইনি আপু, আপনি নিজেই ভয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ছিলেন। আমি তো জাস্ট আপনাকে শান্ত করার চেষ্টা করছিলাম। শান্ত করার এই পদ্ধতি? তুই একটা অসভ্য জুনিয়র। এই ঘটনার কথা যদি কেউ জানে, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। জানবে কে? আমি কি পাগল যে নিজের ইজ্জত নিজে হারাবো? আর শোনেন, মেরুন শাড়িতে আপনাকে মোটেও ভালো লাগছে না, একদম পেতনির মতো লাগছে। ইয়ানা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লিফট থেকে বেরিয়ে হিল জুতোর খটখট শব্দে চলে গেল। আকাশ সেখানে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেল। তার ঠোঁটে এখনও ইয়ানা লিপস্টিকের স্বাদ লেগে আছে। সে মনে মনে নিজেকেই গালি দিল। ধুর, আমি কি ওই দজ্জালটার প্রেমে পড়লাম নাকি? অসম্ভব। দুদিন পর ইয়ানা বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে এসেছে নিজের মন ভালো করতে। একটা দামি ড্রেসের দোকানে সে একটা গাউন পছন্দ করলো। ঠিক তখনই পেছন থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা গেল। OMG আকাশ, দেখো এই আন্টিটা তো আমার পছন্দ করা ড্রেসটা ধরছে। এই কালারটা কি ওনাকে মানাবে? ইয়ানা তাকিয়ে দেখলো আকাশ তার এক অতি আধুনিক বান্ধবী নাতাশার সাথে দাঁড়িয়ে আছে। নাতাশা ছোট টপস আর জিন্স পরা, চুলে লাল হাইলাইট। আরে না নাতাশা, এই ড্রেসটা তোমার মতো স্লিম আর কিউট কারোর জন্য। ইনায়া আপু তো এটা পরলে ট্রেনের ইঞ্জিন মনে হবে। আপু, আপনি বরং পাশের দোকানে গিয়ে কোনো ঢিলেঢালা ম্যাক্সি দেখুন। ইয়ানা আগুন দৃষ্টিতে নাশাতার দিকে তাকিয়ে বলে, ই যে নাতাশা নাকি পটাশিয়া, এই ড্রেসটা আমি পছন্দ করেছি। আর তোর এই পিচ্চি ফ্রেন্ডকে বলবি বড়দের মাঝখানে নাক না গলাতে। পিচ্ছি মানে? আকাশ আমার বেস্ট ফ্রেন্ড, আর ইউ জেলাস? জেলাস? আমি তোর এই শয়তান বন্ধুর জন্য? হাসালি। আকাশ, তুই কি এখন মেয়েদের ড্রেস সিলেকশন করে দিস? তা নাতাশার জন্য কি ন্যাপকিন সাইজের ড্রেস খুঁজছিস? ন্যাপকিন হোক আর যা হোক, আপনার মতো পর্দা তো আর পড়ছে না। নাতাশা চল এই দোকান থেকে, এখানে মেকআপের গন্ধে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। ইয়ানার আগে ড্রেসটা সরিয়ে দিয়ে কটকট করে বেরিয়ে এলো। লিফটের সেই ঘটনার পর আকাশকে দেখলে তার শরীরের ভেতর এক অদ্ভুত অস্বস্তি আর রাগ খেলা করে। এর পরের দিন তিশা আর শাফিন তড়িঘড়ি করে ঢাকা চলে এসেছে। তারা সবাইকে ধানমন্ডির এক নামি দামি রেস্টুরেন্টে ডিনারে ডেকেছে। সেখানে আকাশ, ইয়ানা, আবরার আর সারাও উপস্থিত। সবাই টেবিলের চারপাশ জুড়ে বসেছে। তো আকাশ, ঢাকায় তো তোর বাইক রাইডিং খুব ভালোই চলছে শুনলাম। আর ইয়ানা, ইন্টারভিউর কি খবর? ইন্টারভিউ ভালোই হয়েছে দুলাভাই, কিন্তু কিছু আবর্জনা অফিসে ইন্টার্ন হিসেবে ঢুকে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। আবর্জনা না আপু, ওটা হলো রিসাইকেল বিন। আমি তো শুধু আপনার সিভির ভুলগুলো ঠিক করে দিচ্ছিলাম। খাওয়া শেষে ইয়ানা একটা সুযোগ খুঁজছিল আকাশকে জব্দ করার। সে দেখলো আকাশের মানিব্যাগটা তার পকেট থেকে অর্ধেক বেরিয়ে আছে। ইয়ানা কৌশলে মানিব্যাগ সরিয়ে ওয়েটারের হাতে ধরিয়ে দিয়ে বলল, ওই যে ছেলেটা বসে আছে, উনি সবার বিল দেবেন আর বকশিসটাও ওনার মানিব্যাগ থেকে কেটে রাখুন। আরে আমিই দিব। আরে না, নতুন জামাইবাবুকে আমরা খাওয়াবো, আপনি রাখেন তো দুলাভাই। কই আকাশ, দাও। এটা যখন 10,000 টাকার বিল নিয়ে আকাশের কাছে এলো, আকাশ পকেটে হাত দিয়ে দেখলো তার মানিব্যাগ গায়েব। ভাই, আমার মানিব্যাগ তো নেই। আবরার,
তুই কিছু দেখছিস? কি হলো জুনিয়র? বাসে তো খুব তেজ দেখিয়েছিলে, এখন কি বিল না দিয়ে থালা বাসন মাজবে নাকি? আকাশ ইয়ানার চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসলো। বিল আমি দেব না আপু, আপনি দেবেন, কারণ লিফটে যে সার্ভিস আমি দিয়েছি তার চার্জ কিন্তু 10,000 টাকার চেয়েও বেশি। পুরো টেবিলটা নিস্তব্ধ হয়ে গেল। তিশা আর শাবিন একে অপরের দিকে তাকালো। ইয়ানার মুখ লজ্জায় পাংশু হয়ে গেল। আকাশ উঠে দাঁড়িয়ে শাবিনকে বলল, দুলা ভাই, মানিব্যাগটা মনে হয় কোনো চোর মেরে দিয়েছে, আমি আসছি। আকাশ ঘর থেকে বেরিয়ে গেল। ইয়ানা সেখানে পাথরের মতো বসে রইল। কি মনে করে আকাশ আবার ফিরে এলো। বিল আমি দেব না আপু, আপনি দেবেন, কারণ লিফটে যে সার্ভিস আমি দিয়েছি তার চার্জ কিন্তু 10,000 টাকার চেয়েও বেশি। পুরো টেবিল জুড়ে এক শ্মশান নীরবতা। শাবিন আর তিশা হা করে আকাশের দিকে তাকিয়ে আছে। ইয়ানা মনে হচ্ছে পৃথিবীর মাটি যদি এখন দুভাগ হতো তবে সে মাথা নিচু করে ঢুকে যেত। আকাশ বাঁকা এক হাসি দিয়ে শীষ বাজাতে বাজাতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তিশা চোখ বড় বড় করে, ইনায়া, আকাশ এসব কি বলছে? লিফটে কিসের সার্ভিসের কথা বলছে ও? তোরা কি একসাথে লিফটে ছিলি? না মানে তিশাও একটা পাগল। লিফট মাঝপথে আটকে গিয়েছিল তো, তাই ও আবোল তাবোল বলছে। তুই একটা বাদরের কথা বিশ্বাস করিস না। ইনায়া আপু, আকাশ কিন্তু মিথ্যা কথা খুব কম বলে। লিফটে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে যা আমাদের জানার বাইরে। ইয়ানা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে আর অপমানে সে গটগট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। তার ঠোঁট এখনও কাঁপছে। লিফটে সেই কয়েক মিনিট তার মস্তিষ্ক এখন এক লুপের মতো ঘুরছে। আকাশে সেই তপ্ত নিঃশ্বাস, ওর আঙ্গুলের ছোঁয়া, সব কিছু কি তবে ইয়ানা মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছে? সে কি তবে এই অসভ্য পিচ্ছিটার প্রেমে পড়েছে? এটা কি হলো? মেয়েটা চলে গেল। আকাশ, এসব কি? আরে আমি বিল দিলেই তো সব মিটে যেত। সপ্তাহখানেক পর ঢাকা শহরের অঝোরধারায় বৃষ্টি নামছে। ইয়ানা আজ সেই কোম্পানিতে জয়েন করেছে যেখানে আকাশ ইন্টারভিউটা তার বাবাই ম্যানেজ করে দিয়েছে। শেষমেশ অফিস থেকে ফেরার পথে ইয়ানা দেখলো তার ড্রাইভার এখনও আসেনি। সে অফিসের নিচে শেডের নিচে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কালো বাইক নিয়ে আকাশ তার সামনে এসে ব্রেক কষলো। কিরে বুড়ি আপু, বৃষ্টিতে ভিজে কি এখন স্ট্যাচু অফ লিবার্টি হওয়ার শখ হয়েছে? ড্রাইভার তো জ্যামে আটকা, চাইলে লিফট নিতে পারেন, তবে এবার কিন্তু কোমর ধরলে আমি সার্ভিস চার্জ নেব না। তোর বাইকে ওঠার চেয়ে আমি এই ড্রেনের পানিতে ঝাঁপ দেওয়া ভালো মনে করি। যা এখান থেকে। আকাশ চলে যেতে নিয়েও থামলো। সে দেখলো ইয়ানা শীতে কাঁপছে। ইয়ানার মেরুন শাড়িটা বৃষ্টির ছাট লেগে কিছুটা ভিজে গেছে। আকাশ বাইক থেকে নেমে নিজের লেদার জ্যাকেটটা খুলে ইয়ানা কাঁধের উপর ছুড়ে দিল। বেশি তেজ দেখাবেন না, জ্বর এলে কিন্তু আপনার বাবা আমাকেই বকবেন। চুপচাপ জ্যাকেটটা পরে থাকুন। আর হ্যাঁ, আপনাকে এখন শীতে ভেজা বিড়ালের মতো লাগছে। ইয়ানা জ্যাকেটটা ফেরত দিতে চাইল, কিন্তু আকাশের চোখে সেই অদ্ভুত মায়া দেখে সে থেমে গেল। এই প্রথম সে আকাশের চোখে সেই দুষ্টামি দেখতে পেল না। তুই কি সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহারই করবি? মাঝে মাঝে কি একটু ভদ্র হতে পারিস না? আকাশ ইয়ানার খুব কাছে গিয়ে বলে, ভদ্রতা তো তাদের জন্য যাদের সাথে আমার কোনো লেনদেন নেই। আপনার সাথে তো আমার সারা জীবনের হিসেব নিকেশ বাকি। ইনায়া আপু। আকাশের এই ইয়ানা আপু ডাকটা আজ ইয়ানার কানে কেমন জানি সুরের মতো শোনালো। সে জ্যাকেটটা জড়িয়ে নিয়ে বাইকের পেছনে বসলো। বৃষ্টির ঝাপটায় আকাশ বাইক চালাচ্ছে আর ইয়ানা খুব শব্দপনে আকাশের শার্টের পেছনের অংশটা ধরে আছে। রোমাঞ্চ নয়, কিন্তু এক অজানা প্রশান্তি দুজনের মাঝে কাজ করছে। অফিসে ইয়ানা আর আকাশ এখন একই টিমে কাজ করছে। আকাশ যদিও ইন্টার্ন, কিন্তু তার কাজের আইডিয়াগুলো চমৎকার। একদিন দুপুরে অফিসের ক্যাফেটেরিয়ায় ইয়ানা একাই কফি খাচ্ছিল। নাতাশা তখন আকাশের হাত ধরে সেখানে ঢুকলো। আকাশ দেখো, ওই ওল্ড ফ্যাশন মেয়েটা আজকেও সেই লম্বা শাড়ি পরে এসেছে। ওর কি স্টাইল সেন্স বলে কিছুই নেই। আকাশ দেখলো ইয়ানার মুখটা ভার হয়ে গেল। সে নাতাশার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। নাতাশা, শাড়ি হলো বাঙালির আভিজাত্য, আর যাকে তুমি ওল্ড ফ্যাশনড বলছো সে কিন্তু এই অফিসের নতুন প্রজেক্ট লিডার। তার সাথে কথা বলতে হলে একটু কোয়ালিটি লাগে।
ইয়ানা অবাক হয়ে আকাশের দিকে তাকালো যে আকাশ তাকে সবসময় অপমান করে, সে আজ নাতাশার সামনে তাকে ডিফেন্ড করলো। ইয়ানা বুকের ভেতর এক পশলা বৃষ্টি হয়ে গেল। সে তার কফির মগটা নিয়ে আকাশের কাছে এগিয়ে এলো। আকাশ, এই ফাইলটা একটু দেখো তো, প্রজেক্টের এই পার্টটা আমার মাথাতেই আসছে না। আকাশ ফাইলটা হাতে নিয়ে ইয়ানার পাশে বসলো। তাদের কাঁধ একে অপরের সাথে ঘষা খাচ্ছে। আকাশ যখন ফাইলের উপর কলম চালাচ্ছে, ইয়ানা অবলোক চেয়ে রইল আকাশের তীক্ষ্ণ চোয়ালের দিকে। আকাশের হাতের ঘড়িটা ইয়ানার খুব পছন্দ। কি হলো? ফাইলের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? খুব কি হ্যান্ডসাম লাগছে আজ? না মানে, তুই তো সব সময় হনুমানের মতো থাকিস, আজ না হয় একটু ভালো হনুমান লাগছে। আকাশ হাসলো। ইয়ানা খেয়াল করলো আকাশ হাসলে গালে একটা ছোট্ট টোল পড়ে, যা সে আগে কখনো খেয়াল করেনি। দুজনের এই মিষ্টি ঝগড়াটা এখন আর বিষাক্ত লাগছে না, বরং এক অদৃশ্য টানে রূপ নিচ্ছে। পরের দিন অফিসের এক ট্যুরে সবাই মিলে গাজীপুরের এক রিসোর্টে গেছে। বিকেলে বৃষ্টির পর ইয়ানা এক লেকের পাড়ে হাঁটছিল। পিচ্ছিল ঘাসে তার পা পিছলে সে লেকের পাড়ে পড়ে গেল এবং তার পায়ে প্রচণ্ড চোট লাগলো। আকাশ তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির। ইয়ানাকে ব্যথায় কোকড়াতে দেখে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ইয়ানাকে পাজাকোলা করে তুলে নিল। আকাশ ছাড়, কেউ দেখে ফেলবে, আমি হাঁটতে পারবো। চুপ করুন দজ্জাল মহিলা, হাঁটতে গিয়ে তো পা ভেঙেছেন, এবার কি কোমরটাও ভাঙবেন? আমি থাকতে আপনি এক পাও নড়বেন না। আকাশ ইয়ানাকে নিয়ে তার রুমে এলো। সে ইয়ানার পায়ে বরফ দিয়ে স্যাক দিচ্ছে। ইয়ানা দেখলো আকাশের কপালে চিন্তার ভাঁজ। সে খুব মন দিয়ে ইয়ানার পায়ের পাতা মালিশ করে দিচ্ছে। আকাশ, তুই কেন আমার জন্য এত করিস? তুই তো আমাকে ঘৃণাই করতি। আকাশ হাত থামিয়ে ইয়ানার চোখের দিকে তাকালো। ঘরের ভেতর এক অদ্ভুত স্তব্ধতা। আকাশের আঙ্গুলগুলো ইয়ানার পায়ের গোড়ালি থেকে আলতো করে উপরে উঠে এলো। ঘৃণা আর ভালোবাসার মাঝে খুব সূক্ষ্ম একটা পর্দা থাকে ইনায়া। আমি বাসে যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম আপনি আমার জীবনের সবচেয়ে বড় অশান্তি হতে যাচ্ছেন। আর এই অশান্তিটা ছাড়া এখন আমার একদিনও চলে না। ইয়ানার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আকাশের হাতটা নিজের মুঠোয় নিল। তুই একটা আস্ত জানোয়ার আকাশ, তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিস, আবার তুই মলম হয়ে আসিস। আমি তোর এই বাসের কোমর ধরাটা এখনো ভুলতে পারিনি। আকাশ হাসলো। সে ইয়ানার খুব কাছে গিয়ে তার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ইয়ানার শরীরে শিহরণ খেলো। সে চমকে ওঠে। এটা কি? লিফটের সেই কয়েক মিনিট মনে আছে? ওটা কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। আপনি সিনিয়র হতে পারেন, কিন্তু আমার মনে আপনি শুধুই আমার সেই ঝগড়াটে রাজকুমারী। হঠাৎ করে ইয়ানা কোনো কথা না বলে আকাশের বুকে মাথা রাখলো। আকাশও কিছু বলল না। ঢাকা সেই যান্ত্রিক জীবন, জ্যাম, অফিসের রাজনীতি সবই যেন এখন খুব ছোট্ট বিষয়। ঝগড়া হতো, কাল আবার হবে, অশান্তি হতো, আবার আসবে, কিন্তু তাদের এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসা এখন এক গভীর সমুদ্রের রূপ নিয়েছে। ইয়ানা ফিসফিস করে বলল, পরের বার যখন লিফটে আটকাবো তখন কিন্তু আর দেরি করিস না। আকাশ ইয়ানাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির শব্দে বাইরের প্রকৃতি ভিজে যাচ্ছে, আর ভেতরে দুই তপ্ত হৃদয় এক নতুন শুরুর গল্প লিখছে। গাজীপুরের সেই রিসোর্টের বারান্দায় তিশা দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তার পেছনে জুলি আর আবরার দাঁত কেলেই হাসছে। তারাও গিয়েছিল আকাশ ইয়ানাকে ধরার জন্য, ঠিক ধরা না, বোঝার জন্য যে তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। আকাশ আর ইয়ানা তখন রুম থেকে নেমে রিসোর্টের বাগানে এসে কফি শেয়ার করছিল। আমরা কি প্রেম করছি আকাশ? আকাশ কিছু বলতে যাবে তার আগে তিশা আর জুলি হঠাৎ গিয়ে তাদের সামনে দাঁড়ায়। তাদের এই আংশিক আবির্ভাবে দুজনই বিষম খেলো। কিরে, ভালোই চলছে? এ কি আপু তোরা? তোদের প্রেম কাহিনী দেখতে এলাম। আরে কিসের কি? কে প্রেম করে? শোন আকাশ, তুই তোর বলা ওই দজ্জাল ইনায়ের কপালে চুমু খেয়েছিস, এটা আমি নিজের চোখে দেখেছি। এখন তুই অস্বীকার করবি? আমরা বাইনোকুলার লাগিয়ে দেখেছি। বাবা কি ডেঞ্জারাস! বাইনোকুলার সেট করে আমাদের রোমান্স দেখেছিস? ইয়ানা লজ্জায় লাল হয়ে আকাশকে পা দিয়ে লাথি মারে। তিশা, তুই ভুল দেখছিস। আকাশের চোখে কি যেন পড়েছিল, আমি দেখছিলাম। হ্যাঁ আপু,
ইনায়া আপু তো আমার চক্ষু বিশেষজ্ঞ, চুমু টুমু কিছু না। মামা, মিথ্যে বলে লাভ নেই। লিফটের সেই সার্ভিস চার্জ থেকে শুরু করে রিসোর্টের সেই সেবা সবাই পাবলিক হয়ে গেছে। এখন সারেন্ডার কর। আকাশ আর ইয়ানা মনে মনে এখন দূর ভয়। চৌধুরী সাহেব আর আজমল সাহেব যদি জানতে পারেন যে তাদের এই সাপে নেউলের সম্পর্ক এখনও চুপি চুপি প্রেমে, তবে তো তা লঙ্কাকাণ্ড ঘটে যাবে। ইয়ানা চটপট করে উঠে দাঁড়ালো। ওরা আমি চলি রে, কাজ আছে। আমিও যাই, আমারও কাজ আছে। দুজন কটকট করে দুদিকে চলে যায়। ভয় পাইছে। পাবে না আবার? তোমরা যা করতেছো বেচারা প্রেম কনফেস করতে গিয়েও করবে না। করবে, সময় হলেই করবে। এদিকে বাসায় যাওয়ার পর ইয়ানার বাবা তাকে বারবার কল করছে। সে ভয়ে বাবার ফোন ধরছে না। আর আকাশ ম্যাচে না গিয়ে বন্ধুর বাসায় গা ঢাকা দিচ্ছে। কিন্তু বিধাতা যা লিখে রাখেন তা খণ্ডা পেকে একদিন সন্ধ্যে চৌধুরী সাহেব আর আজমল সাহেব সঙ্গে আকাশের ম্যাচে এসে হাজির, সাথে তিশা আর শাফিন। আকাশ ভয়ে সিটি এক কোণে দাঁড়িয়ে আছে। বাবা তোমরা কোথায় পালাচ্ছিস? তোকে যে পাচ্ছি না। না বাবা, এখানে একটু দরকার ছিল তাই। আকাশ, তুই নাকি ইনায়ের কপালে চুমু খেয়েছিস? আজমল ভাই আজ আমার কাছে নালিশ নিয়ে এসেছেন। আকাশ খুবই লজ্জা পায়, কারণ সে মোটেও ভাবেনি তার বাবা হুট করে এমন একটা কথা বলবে। শাফিন তিশা আবরারের উপর খুব রাগ হচ্ছে। এই মুহূর্তে কি জবাব দেবে বুঝতে পারছে না কোনো মতে। বাবা, ওটা আসলে বৃষ্টির দিন ছিল তো। আজমল সাহেব হঠাৎ হেসে উঠে আকাশকে জড়িয়ে ধরলেন। আরে পাগলা, ভয় পাচ্ছিস কেন? আমি তো চৌধুরীকে বললাম আমার মেয়েটা যা দজ্জাল, তোর এই গুন্ডা ছেলেটাকে ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। আমরা তো আগে থেকে এই মতলব করেছিলাম, কিন্তু তাদের ঝগড়া দেখে সাহস পাইনি। ভাইয়া, আমরা সবাই সব জানতাম। তোদের ঝগড়ার আড়ালে যে কত প্রেম, সেটা কি আর আমাদের চোখে পড়ে না? আকাশ ভীষণ অবাক হলো। মানে কি তোমরা জানতে? মানে তোমরাই চাচ্ছিলাম এমন হোক? হ্যাঁ আমরা তো প্রথম থেকেই চাইছিলাম তোদের একটা প্রেম হোক। আহা, আমার বান্ধবী আর আমার ছোট ভাই, উফ কি কেমিস্ট্রি! ইস, বোনের বান্ধবী যখন বউ হয় তখন তাও আমার সিনিয়র, মজাই মজা। কিরে আকাশ, তোর তো রাজকপাল। ভয়ের মেঘ কেটে গিয়ে আনন্দের বৃষ্টি নামলো। আকাশের আর খুশি হয় না। কখন যে কি হলো, কি থেকে কি হচ্ছে সে বুঝতে পারছে না। যে মেয়েটাকে ঘৃণা করতো সে এখন তার বউ হবে। ঠিক হলো আগামী মাসেই আকাশ আর ইয়ানার বিয়ে। ইয়ানা যখন এই খবর শুনলো সে খুশিতে কেঁদে ফেলল। আকাশ তাকে ফোন করে বলল, বুড়ি আপু, এবার কিন্তু চিরস্থায়ীভাবে বাথরুমে আটকে রাখার লাইসেন্স পেয়ে যাচ্ছি। কিছুদিন পর রায়বাড়ি আর আজমল সাহেবের বনানীর ফ্ল্যাট। দুই পরিবার মিলে রাজকীয় আয়োজনে বিয়ের পিড়িতে বসালো আকাশ আর ইয়ানাকে। লাল বেনারসিতে ইয়ানাকে দেখে আজ আর আকাশের মুখে কোনো গালি এলো না। সে অপলক চেয়ে রইল তার দাজ্জাল রানীর দিকে। বিয়ের সব নিয়মকানুন শেষে রাত যখন গভীর, ইয়ানাকে নিয়ে আসা হলো আকাশের সাজানো পাশের ঘরে। চারিদিকে বেলি আর রজনীগন্ধার তীব্র সুবাস। ইয়ানা বিছানার মাঝখানে বসে আছে, তার মাথা নিচু করা। আকাশ দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো। তার পরনে সাদা সিল্কের পাঞ্জাবি। আকাশ ইয়ানা খুব কাছে বসে বলে, কি হলো? আজ কি বাসের সেই চর মারার টেস্টটা নেই, নাকি বাসর রাতে ভয় পাচ্ছেন? আকাশ, চুপ করবি? আজ অন্তত ঝগড়া করিস না। ঝগড়া তো অনেক হলো ইনায়া, আজ শুধু অনুভূতির হিসেব হবে। আকাশ ইয়ানার ঘোমটা সরিয়ে তার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। ইয়ানার চোখে জল আর লজ্জা মিশে এক অদ্ভুত আভা তৈরি হয়েছে। আকাশ নিচু হয়ে ইয়ানার ঠোঁটে নিজের ঠোঁট রাখলো। একেবারে চুমুরটা লিপটে সে ভয়ের তো চুমুর মতো ছিল না, এটা ছিল অধিকার বোধের পরম তৃপ্তির। আকাশের হাত ইয়ানার বেনারসির আঁচল সরিয়ে দিল। ইয়ানার উন্মুক্ত কাঁধ আর পিঠের ওপর আকাশের উষ্ণ আঙ্গুল যখন খেলা করতে লাগলো, ইয়ানার মুখ দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। আকাশ তাকে বিছানায় শুয়ে দিল। ফুলের সুবাস আর দুজনের গায়ে তপ্ত গন্ধ মিলেমিশে বাসর ঘরটা যেন এক অন্য জগতের রূপ নিল। ইয়ানার রেশমি চুলের ভাঁজে আকাশের মুখ ডুবে গেল। সে ইয়ানার কানের লতি কামড়ে ধরে ফিসফিস করলো, তুমি শুধু আমার ইনায়া। ইয়ানা আকাশকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। শাড়ির প্রতিটা ভাঁজ খুলে যাওয়ার সাথে সাথে দুজনের মধ্যকার দূরত্ব ঘুচে গেল।
আকাশের পেশিবহুল শরীরের নিচে ইয়ানা নরম দেহটা যেন এক আদিম ছন্দে মাতোয়ারা হয়ে উঠল। তাদের শরীরের প্রতিটা ইঞ্চিতে আজ আগুনের উত্তপ। দীর্ঘক্ষণ ধরে চলা সেই নিবিড় শারীরিক ঘনিষ্ঠতায় তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করল। বাসরাতে সেই পূর্ণতা তাদের জীবনে সব তিক্ততা আর ঝগড়াকে এক পরম শান্তিতে রূপ দিল। পরের দিন সকাল, আকাশ সূর্যের আলো জানালা দিয়ে এসে আকাশের চোখে পড়ছে। সে দেখল ইয়ানা তার বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ তার চুলে হাত বুলালো। ইয়ানা চোখ খুলে আকাশকে দেখে মুচকি হাসলো। শোন আকাশ, কালকের সার্ভিসটা কিন্তু মন্দ ছিল না, তবে চাবুকটা কিন্তু আমার হাতেই থাকবে। কি রে, ঘুম থেকে উঠেই দজ্জালপনা শুরু? শোন বুড়ি, এখন থেকে তুই আমার অফিসের কলিগ নয়, আমার সারা জীবনের বস। কিন্তু মনে রাখিস, বসেরও কিন্তু মাঝে মাঝে ছোটদের দরকার হয়। অসভ্য জুনিয়র, যা আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। এবার কিন্তু চিনি দিবি, লবণ দিলে খবর আছে। ঢাকার যানজট, বাসের সেই ব্রেক কষা, লিফটের অন্ধকার আর বিয়ের রাজকীয় আসর সবই যেন এক সুতোয় গেঁথে গেল। আকাশ আর ইয়ানার এই গল্পের ঝগড়া হয়তো থামবে না, কারণ ঝগড়াই তাদের ভালোবাসার ভাষা। কিন্তু ঝগড়ার আড়ালে এখন আছে এক গভীর অধিকার আর বিশ্বাস। রায়বাড়ির সেই গুন্ডা আর বনানীর সেই দাজ্জাল মেয়েটি এখন একে অপরের পরম আশ্রয়। শোন আকাশ, কালকের সার্ভিসটা কিন্তু মন্দ ছিল না, তবে চাবুকটা কিন্তু আমার হাতেই থাকবে। আকাশের বুকের উপর শুয়ে থেকে আলতো করে ওর চিবুক টেনে ইয়ানা যখন কথাটি বলল, আকাশের মুখে তখন এক বিজয়ীর হাসি। জানালা দিয়ে আসা সকালের নরম রোদ ইয়ানার ভেজা চুলে আর পরে এক অদ্ভুত মায়া তৈরি করছে। আকাশ ইয়ানার কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নিল। বছর শখ মেটাবো, আগে চাটা খেয়ে নাও। তবে মনে রেখো ইনায়া, কালকে রাতটা শুধু ট্রেলার ছিল, পুরো সিনেমা তো এখনো বাকি। বিয়ের এক সপ্তাহ পর তিশার সাফিনে জোড়াজড়িতে এবং দুই পরিবারের সম্মতিতে আকাশ আর ইয়ানা গেল মধু চন্দ্রিমাই। গন্তব্য ছিল সাজেক ভ্যালি, পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্যে নিজেদের প্রথম একান্ত সময় কাটানো। বাসে সেই প্রথম দেখার তিক্ত স্মৃতি আর এখনকার সেই মধুর সম্পর্কের কথা ভেবে দুজনেই মনে মনে হাসছে। সাজেকের এক নির্জন রিসোর্ট, যেখান থেকে নিচে পাহাড়ের খাজে মেঘের আনাগোনা দেখা যায়। রাত তখন গভীর, বাইরে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা। কটেজের ভেতর লণ্ঠনের হালকা হলুদ আলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আকাশ জানালার পাশে দাঁড়িয়েছিল। ইয়ানা পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরল। ইয়ানা আকাশে পিঠে মুখ ঘষে বলে, কি ভাবছিস রে শয়তান জুনিয়র? মেঘ দেখি কি আবার বাসের সেই ব্রেক কষার কথা মনে পড়ছে? আকাশ ঘুরে ইয়ানাকে নিজের বাহুবন্দি করে। ভাবছি ভাগ্যিস সেদিন বাসে ব্রেক কষেছিল, নইলে এই দজ্জালটাকে আমার পকেটে ভরার সুযোগ আমি কোথায় পেতাম? আকাশে নিবিড় স্পর্শে ইয়ানার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে আকাশের পাঞ্জাবি বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। ইয়ানার আঙ্গুলের ডগায় এক অস্থিরতা, যেন আকাশের শরীরটাকে নিজের করে পাওয়ার এক তীব্র তৃষ্ণা। আকাশ ইয়ানার চুলে মুখ ডুবিয়ে দীর্ঘক্ষণ ওর ঘ্রাণ নিল। কুয়াশা আচ্ছন্ন পাহাড়ের বাইরের পৃথিবী যখন স্তব্ধ, কটেজের ভেতরে তখন আগুনের উত্তাপ। আকাশ ইয়ানাকে পাজকলা করে পিছনে নিয়ে এলো। ইয়ানা রেশমি শাড়িটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আকাশের প্রতিটি পরশ ইয়ানার শরীরের আনাচে কানাচে এক আদিম সুর তুলে ধরেছে। সে আকাশের ঘাড় কামড়ে ধরে অস্পষ্ট স্বরে বলে, আকাশ, আমি তোকে ভালোবাসি। আকাশ কোনো উত্তর দিল না, শুধু নিজের গভীর চুমু দিয়ে ইয়ানার কথাগুলো শুষে নিল। সারা রাত ধরে চলা সে নিবিড় শারীরিক আর মানসিক মিলন তাদের দুজনের মধ্যকার শেষ দেওয়ালটুকু ভেঙে দিল। পাহাড়ি বাতাসের শব্দ আর তাদের ভারী নিঃশ্বাসের ধ্বনি মিলেমিশে একাকার হয়ে গেল। ইয়ানা অনুভব করলো আকাশের এই দুষ্টুমিটাই আসলে তার সবচেয়ে প্রিয় আশ্রয়। পরের দিন সকালে মেঘের রাজ্যে যখন সূর্য উঠল, আকাশ আর ইয়ানা তখন বারান্দায় বসে কফি খাচ্ছে। ইয়ানা আকাশের কাঁধে মাথা রেখে নিচের উপত্যকা দেখছে। আকাশ, আমরা যখন ঢাকায় ফিরবো তখন কিন্তু অফিসে তুই আমার জুনিয়রই থাকবি, কোনো সিনিয়রগিরি করবি না। অফিসে জুনিয়র হতে পারি, কিন্তু বিছানায় আর বাসে আমি তোমার হিরো। আর হ্যাঁ,
তোমার ওই নোনা চাটা কিন্তু মাঝে মধ্যে মিস করি। কাল সকালে কিন্তু একটা নোনা চা চাই। খবরদার, নোনা চা দিলে কিন্তু এবার লিফটে তোকে একাই আটকে রাখবো। মেঘেদের এই দেশ পাহাড়ের নির্জনতায় আকাশ আর ইয়ানা নিজেদের খুঁজে পেল এক নতুন করে। ঝগড়া হয়তো থামবে না, বাসের সেই খুনসুটি হয়তো অফিসেও চলবে, কিন্তু দিন শেষে তারা একে অপরের হৃদস্পন্দন। ঢাকার জ্যাম, পপি পুপির গসিপার, রায়বাড়ির সেই হৈহুল্লোড় সবই এখন তাদের এই সুন্দর সম্পর্কের সাক্ষী। ভালোবাসা মানে কি শুধু মিষ্টি কথা? আকাশ আর ইয়ানার কাছে ভালোবাসা মানে হলো ঝগড়া শেষে একে অপরের বুকে মাথা রাখা। তাদের এই অদ্ভুত যুদ্ধের গল্প এখানেই শেষ, তবে জীবনের পথে তাদের এই ঝগড়াটির প্রেম চলবে অনন্তকাল।